Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাই বলি, তুমি সকাল সকাল থেকে এত উৎফুল্ল মনে রেট্রো সঙ্গীত তোমার বেসুরো গলায় ভেজে যাচ্ছ, কেসটা এতক্ষণে পরিষ্কার হলো। পেরু একটা সিগারেট ধরিয়ে ঘরময় ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল কথাটা। তার কি বুঝলে তুমি? সকালবেলা উঠে জামা ইস্ত্রি করছো, নতুন পারফিউম কিনেছো, পাছে আমি ইউজ করে ফেলি তাই লুকিয়ে লুকিয়ে রাখছো। কিচ্ছু চোখে পড়ছে না আমার, ভাবছো নাকি? হ্যাঁ, কার সঙ্গে অ্যাপও আছে স্পেশাল কেউ? ভেরি সরি টু সে ডিয়ার পেরু, তোমার অবজারভেশন এবার ফেল। তাহলে কি বিমা করানোর মালদার পার্টি পেলে, নাকি পুরনো বন্ধুদের সঙ্গে গেট টুগেদার? দূর বাবা, শেষে লাগিয়েই দিলে। এই কলেজের বন্ধুদের একটা রিইউনিয়ন আছে বছর 35 পর, আর আমার ফোন নাম্বার শালাগুলোর কাছে কিভাবে পৌঁছে গেছে জানি না। আবার বলছে কি, তোর তো এখন বিরাট ব্যাপার, প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছিস, বিস্তর মাল কামাচ্ছিস, হেভি নাম ডাক, যত সব আজব আওয়াজ দিচ্ছে বুঝলে। আবার বলছে বড় ভিআইপি হয়ে গেছিস, দেখা করতে আসবি তো, সময় হবে তো। কি আর করা বলো, অগত্যা ওই মুখ রক্ষার খাতিরে যেতেই হচ্ছে। বাহ, এ তো ভালো খবর। তা কোথায় হচ্ছে তোমাদের জলসা? জলসা না ছাই, ওই হাজরা রোডের একটা রেস্টুরেন্টে। তা খাবে তো? রাম রাম, অনলি সফট। তুমি গেলে তোমার যে শুধু সফট চলে, এসব দেখে আবার বন্ধুরা আওয়াজ না দেয়। দেখো, যদি দেখো সব জলপথে যাত্রা শুরু করেছে, বলবে এমনি সব চলে, আজ বাড়িতে আত্মীয় এসেছে তাই খাচ্ছ না, নইলে কিন্তু তোমাকে আবার বোকা শোকা ঠাউরে বসবে। না না, সম্ভাবনা কম। বেশিরভাগেরই ওই মিড 50 তো, গলায় কিছু না কিছু ব্যামো ঝুলে আছে আর কি। সন্ধে 6:15 নাগাদ আমি হাজরা রোডের একটা পাবে এসে পৌঁছলাম। একটা ওলা ক্যাব বুকিং করে এসেছি। বন্ধুদের সামনে বাসে এসে নেমে দাঁড়াতে একটু লজ্জা করছিল। পাবের সামনে দেখলাম অনেক প্রাইভেট গাড়ি পার্ক করা আছে, কয়েকজন আবার ড্রাইভারও নিয়ে এসেছে। কয়েকজনকে দেখে চিনতেও পারলাম। আমি একটু তফাতে দাঁড়িয়ে রইলাম। একটু পরে একা একা ঢুকবো। হ্যাঁ, আসলে আমি এক অতি সাধারণ চাকরি করি, বাসে ট্রেনে করে যাওয়া ছাড়া আমার উপায় নেই। বন্ধুদের গাড়িগুলোর দিকে তাই কিছুক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে রইলাম। তখনই দেখলাম একটা গাড়ি থেকে সাদা চুলের এক ভদ্রলোক বেরিয়ে এলেন। তারপর আমার দিকে এগিয়ে এসে আঙুল তুলে জিজ্ঞেস করলেন, আরে তুই উপু না? আরে সাদা হাতি না? আরে কি আশ্চর্য, কত বছর পর বলতো? তা প্রায় বছর 30 তো হবেই। 35 টু বি প্রিসাইজ। তা আছিস কেমন বল? হ্যাঁ, ফুর্তিতে আছি ভাই, খাচ্ছি দাচ্ছি বগল বাজাচ্ছি। আরে সে কি রে, সংসার ধর্ম করিসনি? সংসার সংসার কথাটার মানে কি ভাই? হ্যাঁ, সং হয়ে সেজে বসে থাকাই যার সার কথা, সেই ধর্মের নামই সংসার। ওতে আমি নেই ভাই। তো তোর খবর কি সেটা বল। আমি মরিসাসে আছি। সোলার পাওয়ার প্রজেক্টটা সামনের বছর শেষ হয়ে গেলে সাবকন্টিনেন্টে ঢুকে পড়ব। তবে তুই কিন্তু একই রকম আছিস দেখছি। তা দাঁড়িয়েই থাকবি না ভেতরেও যাবি? চল, ভেতরে তো সব এসে পড়লো, আজ হেব্বি মজা হবে পার্টিতে। আমি সাদা হাতির সাথে পাবের ভেতরে প্রবেশ করতেই ঝলমলে আলো আর সুমিষ্ট তামাকের গন্ধ নাকে এসে লাগলো। 3টে ফ্লোর নিয়েই পাবটা। একটা ফ্লোর পুরো বার, অন্যটা রেস্তোরাঁ, আর একটা ফ্লোরে একটা বিলিয়ার্ড বোর্ড আছে। পাশে খোলা টেরাসে বসে
কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। সারা রেস্তোরাঁ জুড়েই ঝাড়বাতি, দেওয়ালে নানাবিধ ডেকোরেটেড কাঠের বোর্ডের উপর বিদেশি ভাষায় নানান আলেখ্য। বারটেন্ডাররা সাদা জামা কালো জহরকোট পরে ঘুরে বেড়াচ্ছে আর অর্ডার নিচ্ছে। সাদা হাতি ওরফে অনিকেত একটা বড় বৃত্তাকার টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে বেশ কিছু বয়স্ক লোক ঘিরে বসে একটা গড়গড়া থেকে পালা করে ধোঁয়া টানছে। আমি ওদের সামনে দাঁড়িয়ে মুচকি হাসতেই এক এক করে মুখগুলো চিনলাম। মলয়, সঞ্জয়, ক্যাবলা, মোটা, সম্রাট আর রুদ্রনীল। মলয় বলে উঠল, এই মালটা কোথায় ছিল? মমি থেকে উঠে এলো নাকি রে? আমি একে একে সবার দিকে এগিয়ে গিয়ে করমর্দন করলাম। ক্রমশ আমাদের পার্টিটা বেশ জমেই উঠল। একে একে ভাড়ার থেকে পুরনো দিনের গল্প, হাসি ঠাট্টা, নিজেদের মধ্যে এক একটা মজাদার ইতিকথাগুলো বেরিয়ে পড়তে লাগলো। মলয় আমাকে একটা ছোট কালো পেন্সিলের মতো জিনিস হাতে ধরিয়ে দিয়ে বলল, নে টান। এটা কি রে ভাই, ড্রাগস না তো? আরে তামাক রে ভাই, নিচে লিকুইডের মধ্যে অল্প ওয়াইন মিক্স করা আছে। টেনে দেখ না, বরফ শীতল ফ্লেভার। উফ, দারুণ। একটু রিল্যাক্স কর ভাই, সারা জীবন অনেক টেনশন নিয়েছিস, আরো ঢের নিতে হবে, তাই এই মুহূর্তটা মিস করিস না। আমি একান্ত জেদাজেদিতে দুটো টান মেরে ধোঁয়া ছেড়ে বললাম, ভাগ্যিস আমাকে ক্যাবলা ফোন করেছিল, নইলে আজকের পার্টিটা মিস করে যাচ্ছিলাম। আর কলকাতায় যতদিন আছি, এদিকে কত লোকে এই শহরেই আছে নিজেই জানি না। লজ্জার ব্যাপার ভাই। আমাদের সন্ধ্যার ঘণ্টাখানেক গড়িয়ে যাওয়ার পর ক্যাবলা ওরফে সনাতন বাঘ আমাকে পাশের খোলা বারান্দায় টেনে নিয়ে গিয়ে বলল, তা তোর কি বিয়ে আর একেবারেই চলে না নাকি? না না ভাই, বাড়িতে আত্মীয় এসছে। এই তো বললি বিয়ে করিসনি, তোর আবার কিসের আত্মীয় হবে? সেজো মামা খুব ধার্মিক লোক, নেশা করে গেলে খুব কষ্ট পাবে, বুঝলি তো। বাবা, তা তিনি কলেজ লাইফে নেশা টেশা করতেন না? একদিনের জন্য ভাগ্নেকে মাফ করবেন না? ছেড়ে দে ছেড়ে দে, তুই কিছু বলবি মনে হচ্ছে। যা মনে এসেছে ঝেড়ে ফেল। তুই ঠিকই ধরেছিস, সেটাও স্বাভাবিক, ডিটেকটিভের চোখ না? ওই কারণেই আরও বিশেষভাবে তোর কাছে আসার জন্য অনুরোধ করছিলাম। সনাতন ওর পাঞ্জাবির পকেট থেকে একটা পানের ডিবে বের করলো, একটা আমাকে দিয়ে বলল, মিষ্টি পান, মিন্ট দেওয়া, খেতে পারিস। সমস্যাটা কার, তোর? আমার বসের। আমি একটা মারোয়ারি ফার্মের অ্যাকাউন্টসে কাজ করি। আমাদের ফার্মের এক পার্টনার এক সমস্যায় পড়েছেন, বুঝলি? সেই ব্যাপারেই না তোর সাহায্য চাইছি। তা কি প্রবলেমটা, কি একটু খুলে বল। ওর নাম শ্রীকান্ত মাহেশ্বরী। মেয়ের সম্বন্ধ ঠিক করতে চাইছেন ওনার বাল্য বন্ধুর সাথে, ওনাদেরই ওই স্বজাতি। তার ছোট ছেলের জন্য ভাবছেন, কথাবার্তা মানে প্রায় পাকা। উনি গোপনে ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নিতে চাইছেন। ও পাত্রপাত্রীর গোয়েন্দার কাজ? কিন্তু ভাই আমি তো ওই কাজ করি না। আমি আর আমার পার্টনার সিলেক্টেড কাজ নিই, বুঝলি। ও আবার ওই ফ্রিল্যান্স সাংবাদিক, এমনিতেই খুব ব্যস্ত থাকে। কাজেই কেস পছন্দ না হলে কেসটা আমাদের নেওয়ার ব্যাপারে ফাইনালি কিছু বলা যাচ্ছে না, বুঝলি। কিন্তু একটা ব্যাপার, মানে তুই আমার ব্যাপারে জানলি কি করে সেটা বলতো। আরে সে তো খবরে কাগজে বেরিয়েছিল রে। আরে ওই পিঙ্ক ডায়মন্ড কেস, তোদের ওই অভিষিক্তা রহস্য, তোর পার্টনার পেরু নাকি একটা নাম না, ওর ব্যাপারেও লিখেছিল তো। দেখ, পারিশ্রমিকটা খুব ভালো পাওয়া যাবে, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তোর ব্যাপারে আমি বলেও রেখেছি, আর তোর একটা কাজও হলো। আচ্ছা শোন না, মানে ইদানিং কেস কেমন পাচ্ছিস তুই এখন? না না, একদমই নয়, খুব কম কেস আসে হাতে। কলকাতায় বুদ্ধির ক্রাইম হয় কোথায়, যতটুকু হয় সব ওই পুলিশই সলভ করে ফেলে। রবি ঠাকুরের নোবেলটা তো খুঁজে পেল না, বল? কত বছর হয়ে গেল? এখন তো বেশ কিছু রাজ্য সরকার একটা নতুন ওই ক্রাইম উইং খুলেছে শুনছি। তারা দেশে বিশেষ করে মিউজিয়ামের অনেক অমূল্য চুরি যাওয়া দ্রব্য উদ্ধার করছে। আমাদের গর্বের কবির নোবেলটাও কোনোদিন উদ্ধার হয়ে যাবে, দেখবি। দেখ ভাই, আমি খুব আশা নিয়ে তোকে আজ ডেকেছি। উনি আসলে খুব বিধ্বস্ত, মানে কাউকে চাইছেন, মানে মানে বুঝতে পারছিস তো, ডিটেকটিভ মানে অনেকে মনে করে শিক্ষিত ক্রিমিনাল, পরে ব্ল্যাকমেল করে অনেকে। এই ক্ষেত্রে ছেলেটি বাড়ির জামাই হবে, যাকে তাকে তো আর কেসটা দেওয়া যাবে না। আমি ওনাকে তোর কথা বলেছি, এটা ধরে নিয়ে যে তুই কাজটা করছিস, ঠিক আছে? দেখ ভাই, কথা দিতে পারছি না, পার্টনারের সাথে আগে কথা বলি,
তা আমায় কাজটা কি করতে হবে? শুধু নজর রাখা, ঠিকুজি কুষ্টি বের করা, কিছুদিন ফলো করলেই তোর কাজ হয়ে যাবে, ব্যাস। আর রেমুনারেশনের ব্যাপারটা শুনলে তুই আর না করতে পারবি না, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আগে বাড়ি গিয়ে ওর সাথে কথা বলি, তারপর বলছি। তোর কাছে আর পান আছে? থাকলে একটা দে তো। আচ্ছা, ছেলেটির নাম কি? ক্যাবলা ওর পানের ডিবেটা বের করে ফের একটা পান আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বিশাল আগরওয়াল, বাড়ি ওই ভবানীপুর। আমি আমাদের ভাড়া বাড়িতে ফেরত এসে নতুন কেসের প্রস্তাবটা পেরুকে বলতেই ও হো হো করে হেসে উঠল। আমি এই দিনটারই আশঙ্কা করছিলাম, শেষে পাত্রপাত্রীর পিছু পিছু গোয়েন্দাগিরি করতে হবে। এই দিন দেখতে হচ্ছে। না, তুমি ওই প্রস্তাব নিলে? আরে না না, এ আমার এক বন্ধুর বিশেষ পরিচিত, আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে আর কি। আর আমি ফাইনাল কিছু বলিনি, তোমার সাথে কথা বলে জানাবো বলেছি। তোমার কি ইচ্ছে? দেখো, তুমি এই কেসটা করবে না আমি জানি, তাই আমি ভাবছিলাম যে আমি একাই যদি। খারাপ নয়, এগিয়ে যাও, আটকালে বলবে। আমি এখন সপ্তাহখানেক রিপোর্টিংয়ের কাজে ব্যস্ত থাকবো, রোজই বেরোতে হচ্ছে। ডেউচা পাচা আমি যাবো কাল। কিন্তু পেরু, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তুমি কিছু টিপস দাও না। একটা টুপি, সানগ্লাস কেনো। যে ছেলেটির খোঁজ করবে তার কাজের জায়গায় বাড়ির আশেপাশে যাও, বন্ধুদের লিস্ট বানাও, বন্ধুদের খোঁজ খবর নাও, আর নিজের কাছে আত্মরক্ষার জন্য কিছু রাখো। তাহলে কবে থেকে কাজে লাগছো? দেখি, আগে কথা পাকা হোক, একবার যাব, দেখা করে আসবো। কিছু অ্যাডভান্সও চাইতে হবে তো। কাল একবার ক্যাবলাকে ফোন করে চাইবো ভাবছি। ক্যাবলাকে তোমার বন্ধু যে কেসটা পাইয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও অ্যাকাউন্টেন্ট, ওই ক্লায়েন্টের ফার্মে কাজ করে। ক্লায়েন্ট? আরে বাস, তোমার গাড়ি তো স্টার্ট দিয়ে দিল উপেন্দা। হ্যাঁ, আমার বহুদিনের টার্গেট পেরু, নিজের কেস সলভ করার টাকায় তোমাকে একদিন ভালো একটা ট্রিট দেবো, একেবারে 5 স্টারে। বিলক্ষণ। আমি তো কবে থেকে বলছি, বিমার দালালি করা এবার ছেড়ে দাও। ফুল টাইম এই প্রফেশন নিতে পারলে খুচরো কাজ করে খারাপ আয় হবে না। শুধু উপস্থিত বুদ্ধি, সাহস আর একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে বন্ধু। পেরুর কথায় আমার কাজের উৎসাহ খুব বেড়ে গেল। বন্ধুবর পরদিন ভোরবেলায় ওর কাজের জন্য বেরিয়ে যেতেই আমিও যথারীতি ক্যাবলার মাধ্যমে মিস্টার মাহেশ্বরীর সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেললাম। সকাল 10:30টায়। আমার মক্কেলের হোলসেল কাপড়ের ব্যবসা। বড়বাজারে ওনার প্রকাণ্ড দোকানে গিয়ে পৌঁছতেই উনি আমাকে নিয়ে পাশের একটি গলিতে কফি শপে গিয়ে ঢুকলেন। 2 কফি আর সিঙ্গারা অর্ডার দিয়ে বললেন, আমার বন্ধুর ছেলে বিশাল আগরওয়াল, ছেলেটার দোষ গুণ এসবের ডিটেলস আমাকে জানান, বুঝলেন? এই নিন ওর ছবি, ঘর কা অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব দিচ্ছি আমি। এরপর তিনি হাতে করে আনা ডায়েরি থেকে একটা ছবি বার করে আমাকে দেখালেন। আমি আমার নতুন অ্যান্ড্রয়েড মোবাইলে সেই ছবি থেকে একটা ফটো তুলে নিলাম। বললাম, আচ্ছা, ছেলেটি কি করে? আর আপনার হবু বেআইয়ের কি কাপড়ের ব্যবসা? হ্যাঁ, ও লড়কা বাবার ব্যবসা দেখে। হ্যাঁ, ওদের গার্মেন্টসের বিজনেস। বড়া লড়কা বেঙ্গল দেখে, আর ছোটা লড়কা মানে যার ছবি আপনাকে দেখালাম সে বেঙ্গলের বাইরের ডিলগুলো দেখে। ও নাকি এ হপ্তা में ही চেন্নাই যাচ্ছে, वहाँ से পাইকারি মাল দেখে ডিল করে আসে, वापस আসবে ওই 4 दिन के अंदर। ছেলেটি সম্পর্কে অনুসন্ধান করে মানে কবের মধ্যে আপনাকে রিপোর্টটা দিতে হবে? ম্যাক্সিমাম 1 হপ্তা। কারণ দেখেন, ওয়েডিং ফাইনাল হয়ে গেলে আমাকে শাদির তৈয়ারির জন্য অনেক সময় দিতে হবে। আমাদের রিলেটিভ বহুত জ্যাদা। ওদিকে আমার ফ্রেন্ড তো এই মাসেই বিয়ে দিতে চাইছে, ওর মায়ের তবিয়ত ঠিক নেই। বুঝতেই তো পারছেন, ও সে নাদ বউ দেখে যেতে চায়। এসব নানান প্রেসার আছে, আর আমি ভি এ রিস্তা ছাড়তে চাইছি না। আমি শ্রীকান্ত মাহেশ্বরী আর ওনার হবু বেআইয়ের পরিবার সম্পর্কে বিশদে তথ্য নিলাম। শ্রীকান্ত বাবুর 1 মেয়ে, বাড়িতে আর লোক বলতে ওনার স্ত্রী আর মা, যার বয়স প্রায় 80-র কাছাকাছি, কিন্তু দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিশাল আগরওয়ালের বয়স বছর 25-এর কোঠায়, হাসি খুশি প্রাণবন্ত ছেলে। সন্দীপবাবু তার সাথে সামান্য আলাপেই বেশ প্রভাবিতই হয়েছেন মনে হলো। এইরকম হাসি খুশি ছেলের কাছে তার মেয়ে যত্নে থাকবে বলেই তার ধারণা। পেরু আজ আর ফিরবে না। আমি রাত্রে ফিরে খাবার আগে ওকে ফোন করলাম। হ্যালো পেরু, বলছি ক্লায়েন্টের সঙ্গে ডিল ফাইনাল, বুঝলে?
অ্যাডভান্সে চেকও দিয়ে দিল। আরে জমিয়ে দিয়েছে তো কাকা, তা কত দিল? 25 অ্যাডভান্স, বাকিটা কাজের পর। কাজের জন্য বাইরে যেতে হলে থাকা খাওয়া আলাদা। তাহলে আর কি, কাল থেকে লেগে যাও। আমার টার্গেট আবার চেন্নাই যাচ্ছে, বুঝলে? 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে ওখানে বিজনেস ডিল ফাইনাল করতে। এদিকে মক্কেল বলছে দিন 7 ভিতর কাজ কমপ্লিট করতে হবে। কিভাবে করব তাই তোমার কাছে পরামর্শ চাইছি, একটু হেল্প করো না। অসুবিধে কি? তুমিও চলে যাও ওর পেছন পেছন চেন্নাই। আরে ওখানে ওর বাপ নেই, পাড়া প্রতিবেশী নেই, ছাড়া গরু। ওইখানে ট্র্যাক করলেই তো খরচ ছেড়ে বেরোতে দেখবে। বলো কি? আমি তো কোনোদিন চেন্নাই যাইনি গো, ফাঁপড়ে পড়ে যাবো কিন্তু। ধুর, চেন্নাই কোনো ব্যাপার হলো? এখন তো বেশিরভাগ বাঙালি আর বাংলাদেশিরা ট্রিটমেন্টের জন্য রেগুলার সাউথে যাচ্ছে। ট্রেন পেয়ে যাবে, শহরের লোকজন ভাঙা ভাঙা ইংলিশ বলে চালিয়ে নিতে পারবে। হোটেলও প্রচুর। তবে চেষ্টা করো একই ট্রেনে একই হোটেল বুক করতে, তাহলে তোমার কাজটা অনেকটা সুবিধা হবে। আর এবার একটা ক্রেডিট কার্ড নাও, কত জায়গায় আর ক্যাশ নিয়ে বেরোবে। আমার এক চেনা লোক আছে, কাল বললেই হয়তো কার্ড দিয়ে যাবে, সেই অসুবিধে নেই। আর শোনো, আজ নিউ মার্কেট থেকে একটা অস্ত্র কিনেছি, বুঝলে, আত্মরক্ষার জন্য। তাই নাকি? কি কিনলে? কামান না বন্দুক না এয়ার গান? নান চাকু। আসলে ওই ব্রুসলি সিনেমা দেখে খুব অনুপ্রাণিত, বুঝলে। আস্তে আস্তে শিখে নেব। তবে সত্যি বলতে কি, ব্যাগে সঙ্গে জিনিসটা থাকলে মানে একটা কনফিডেন্স আছে, বুঝলে, ফিলিং হাই। তোমার নানচাকু প্র্যাকটিস করতে দেখাটা মিস করে গেলাম উপেন্দা। এখন সত্যিই খারাপ লাগছে আমার। আচ্ছা বলছি, কোনোভাবে কি তোমার কাজ হয়ে গেলে একসাথে আমরা চেন্নাই যেতে পারি না? হ্যাঁ, নট পসিবল স্যার, এটা তোমার কেস, তোমাকেই গোটাতে হবে। রাখছি। আমার এক পরিচিতর মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করে করমণ্ডল এক্সপ্রেসে চেপে পড়লাম তার দিন 2 পর। এর মধ্যে আমি বিশালদের পাড়ায় গেছি। স্থানীয় চায়ের দোকানে, সেলুনের দোকানে দীর্ঘ সময় কাটিয়েছি। ওদের ড্রাইভারের সাথে অন্য নাম নিয়ে ফোন করে বিশালের ট্রেনের টাইমটাও জেনেছি। হোটেল বুকিংটা জানতে পারিনি, সেটা চেন্নাই গিয়ে বিশালকে কিছু দিয়ে ঠিক করা যাবে আর কি। বিশালকে ট্রেনে উঠতে দেখলাম স্টেশনে। ও ট্রেনের কামরা আর আমার কামরার মাঝে একটা মাত্র বগি। গাড়ি ছাড়লো বেলা 3:20 নাগাদ। সন্ধেবেলার দিকে ওর খোপে এসে বসলাম। পুরো ছদ্মবেশে রয়েছি, মাথায় টুপি, চোখে সানগ্লাস, মাথায় লম্বা চুল, মুখে দাঁড়ি। পাশে যাত্রীগুলোর মধ্যে বাঙালি পেয়ে গেলাম, তাই আলাপ জমাতে অসুবিধে হলো না। আমি চেষ্টা করছিলাম বিশালের সাথে কথা বলার, নিজের গলার স্বরটা একটু নিচু করে, একরকম প্রায় যেচেই আলাপ করতে। অবশেষে সাফল্য এলো এক সময়। আমি হোটেল মিস্টিক ভ্যালিতে উঠছি। আপনি আপনি কি ট্যুরিস্ট? ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। না না, ট্রিটমেন্ট। আমিও ওই হোটেলটাই উঠেছি, আমার এক বন্ধু বুক করে দিয়েছে। ওই বুকটুক করে দেয় আর কি, আমি তো অত বুঝি না। আর চেন্নাইতে একাই যাচ্ছি। আপনিও কি ফার্স্ট টাইম? আই সি। না না, আমি এখানে আগেও এসেছি। অ্যাকচুয়ালি আমি একটু কাজে যাচ্ছিলাম। হ্যাঁ, প্লিজ এক্সকিউজ মি। রাতের খাবার দিচ্ছে সিটে। আমি উৎফুল্লভাবে উঠে দাঁড়ালাম। নিজের সাফল্যে নিজের উপর আত্মবিশ্বাস যেন বেড়ে গেছে। যাক, হোটেল পর্যন্ত পৌঁছতে পেরেছি। তবে মনে হলো যতটুকু তথ্য পেয়েছি ছেলেটি সম্পর্কে, সরল শীতে সাদা ছেলে, বন্ধু আছে, রাত্রে হই হুল্লোড় করে বাড়ি ঢোকে। পাড়ার থেকে খবরটা পেয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই। ছেলেটি পাড়ায় কোনো ঝুট ঝামেলায় জড়িত নয়। আচ্ছা দাদা, চললাম তাহলে, চেন্নাই হোটেলে দেখা হবে। আমি তো অবশ্য একটা বাত ওপরেই আছি, একাই যাচ্ছি। আমার সিট নম্বর 16 B2। অসুবিধা হলে যোগাযোগ করবেন, কেমন? কথাটা বলে আমি বিশালের খোপটা থেকে বেরিয়ে এলাম। নিজের কামরার দিকে হাঁটতে হাঁটতে ভাবলাম, সাবধানের মার নেই। চেন্নাই নেমেই দূর থেকে বিশালকে ফলো করতে হবে। বিকেল 5:30টায় করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসে থামল। বিশাল একটা অটো ভাড়া করল। মিস্টিক ভ্যালি কথাটা আমার দূর থেকেই কানে এলো। ও রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে আমিও একটা অটো ধরে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে একটু বেরিয়েই দেখলাম চওড়া রাস্তাঘাট নানান দিকে এঁকে বেঁকে চলে গেছে। একটু আগেই দেখলাম বিরাট চওড়া রাস্তার মাঝে পাইলিং চলছে, মেট্রোর কাজ চলছে। চেন্নাই শহরে রাস্তাঘাট বেশ পরিষ্কার। জনবসতিও শহরের মূল প্রাণকেন্দ্র ছাড়া বেশ কম শহর কলকাতার তুলনায়। প্রচুর অটো, বাইক আর স্কুটি। স্টেশন থেকে যে রাস্তাটা সমুদ্রের ধারে মারিয়ানা বিচের দিকে চলে গেছে, সেদিকে
প্রচুর অটো দেখলাম। ট্যুরিস্ট নিয়ে সমুদ্র সৈকত দেখাতে ছুটে চলেছে। স্থানীয় মহিলারা চুল প্রায় প্রত্যেকের খোঁপা করে বাঁধা, খোঁপায় জুঁই, গোলাপ বা বার্লেরিয়া ফুল দিয়ে লাল অথবা সাদা রঙের গাজরা সাজানো। বেশ ঐতিহ্যময় একটা পুরনো অট্টালিকা পেরিয়ে আসার সময় মনে হলো মিউজিয়াম। অটোওয়ালা বলল ওটা একটা হোটেল। এইরকম নাকি অনেক পুরনো স্থাপত্য রাস্তার উপর চোখে পড়বে। আমি মুগ্ধ নয়নে শহরের শোভা দেখতে দেখতে নিজেকে বেশ পর্যটক মনে হতে লাগলো। কখন যেন ভুলেই গেছি কি কাজে এসেছি আদৌ। একটু পরে অটোওয়ালা বেশ ঝাঁ চকচকে একটা 3 তলা হোটেলের সামনে গাড়িটা দাঁড় করিয়ে বলল এটাই নাকি হোটেল মিস্টিক ভ্যালি। হোটেলের ঘর বেশ মহার্ঘ, তবে বুকিং পাওয়া গেল। আমি রিসেপশনে বললাম আমার বন্ধু বিশাল আগরওয়ালের আজ আসার কথা। ওর খোঁজ করতেই জানলাম যে সে নাকি দোতলায় 205 নম্বর ঘরে আছে। আমার ঘরের নাম্বার 211। বিশাল আধ ঘন্টা আগেই নাকি চেক ইন করেছে। আমার মালপত্র যৎসামান্য ছিল, একটা পিঠে নেওয়া ছোট চাকা দেওয়া ট্রলি ব্যাগ। একটি বয় সেটা আমার রুম পর্যন্ত পৌঁছে ঘরটি ঘুরে দেখিয়ে দিল। ছেলেটি রুম থেকে বেরিয়ে যাবার সময় আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বালারাজু স্যার। বাহ, তা এখানে বাইরে যাওয়ার সময় রুমের চাবি কি ওই রিসেপশনে জমা দিয়ে যাব নাকি কাছে রেখে দেওয়া যায়? রুমের চাবি চেক আউটের সময় জমা দিয়ে যেতে হয়। রুম সার্ভিস হয় তো, তার চাবি আমাদের কাছে থাকে। তা রুমে কি সব রকম সার্ভিস পাওয়া যায়, মানে খাওয়া দাওয়া সব? একদম স্যার, তবে প্রাইভেটে। এ আমাকে বলবেন কি লাগবে? ছেলেটিকে একটা 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বললাম, আচ্ছা শোনো, এটা রাখো বুঝলে, আমি কিছু প্রশ্ন করব তোমায়, যতটুকু জানো বলবে, বকশিস পাবে। রুম নম্বর 205, বাইরে বেরোলেই আমাকে খবর দেবে, একটাও যেন মিস না হয়। এটা রাখো অ্যাডভান্স হিসেবে, পরে আবার দেবো, ওকে? তারপর আমার মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখে ওর হাতে দিয়ে বললাম, আচ্ছা বালারাজু, রুম নাম্বার 205 কিন্তু মনে রাখবে। ছেলেটি সেলাম ঠুকে চলে গেল। আমি ব্যাগপত্র খুলে ফেললাম। আগে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিতে হবে, এখানে বিচ্ছিরি রকমের গরম। তারপর পেরুকে একবার ফোন করতে হবে, পরামর্শ নিতে হবে যে কিভাবে প্ল্যান করা যায়। তখনই খেয়াল হলো আসার আগে পেরু একটা প্যাকেট দিয়ে বলেছিল চেন্নাই গিয়ে খুলতে। সেই প্যাকেটটা খুলেই দেখি একটা পেন ড্রাইভের মতো যন্ত্র। যন্ত্রটা দেখে চিনতে পারলাম এটা একটা ছোট্ট মাইক্রোফোন ট্রান্সমিটার। ভুটান রহস্য কেসটার সময় এই রকম একটা যন্ত্র আমরা প্রথম দেখেছিলাম। এটা দিয়ে আমাদের কথা রেকর্ড করা হচ্ছিল, সাথে পেরুর একটা ছোট্ট নোট। এটাকে তোমার সাবজেক্টের খাটের নিচে সেট করাও, কাজ শেষ হলে নিয়ে আসতে ভুলো না, বেশ দামি কিন্তু। ঘণ্টাখানেক পরে বালারাজুর নাম্বার থেকে আমার মোবাইলে ফোন ঢুকলো। স্যার, উনি বেরিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, এখন রিসেপশনে কথা বলছেন। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট আটকে রাখো, আমি নামছি। ফোনটা রেখেই আমি ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। আমার সাবজেক্টকে পেয়ে গেলাম। বালারাজু তার সাথে বিস্তর ভাট বকে যাচ্ছে। সে আমাকে দেখতে পেয়েই বিশালকে সেলাম করে মুচকি হেসে একটা কথা বলে পাশ ফিরে হেঁটে চলে গেল। বিশাল হোটেল ছেড়ে বেরিয়ে হাঁটতে লাগলো। তারপর একটা অটো ধরল, তার কানে মোবাইল, কারোর সাথে মোবাইলে কথা বলছে। আমি একটা ছুটন্ত অটো দাঁড় করিয়ে বললাম, দাদা দাদা, ওই সামনের অটোটার পিছনে, ওই যে। সামনের গাড়িটা এবার মেইন রাস্তা ছেড়ে একটা সরু পিচের রাস্তা ধরল। রাস্তাটা ফাঁকা, অল্প কিছু খাবার দোকান, সবজি ফলের দোকান, ব্যাস। টিমটিমে আলো জ্বলছে। এই দাদা, এবার একটু পিছিয়ে নাও, পিছু নিচ্ছি যেন টের না পাই। হ্যাঁ। পরপর 3টে গলি পাল্টে অটোটা একটা মার্কেটের সামনে এসে দাঁড়ালো। বিশাল অটো থেকে নেমে পড়ল। সে মানিব্যাগ বের করে টাকা দিয়ে একবার চারিদিকটা ভালো করে দেখে নিয়ে হাঁটা দিল মার্কেটের ভেতরে। আমিও দ্রুত অটো ভাড়া মিটিয়ে ওর পিছু নিলাম। মিনিট 5 হাঁটার পর দেখলাম একটা মাছ বাজারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে আবার কাউকে ফোন করল। একটু পরেই একটা লম্বা চাপদানিওয়ালা কুর্তা পরা লোক এগিয়ে এসে ওর সাথে হ্যান্ডশেক করল। তারপরেই তারা সেই মার্কেটের মধ্যে হাঁটতে হাঁটতে একটা গলি ধরে একটা বড় রাস্তায় এসে পড়ল। তারপর মিনিট 2 পরে একটা বড় মার্কেট কমপ্লেক্সের সিঁড়ি দিয়ে উঠে গেল। আমি ওর পিছু নিতে নিতে একটু দূর থেকে দেখলাম বিশাল একটা বড় কাপড়ের দোকানের মধ্যে ঢুকে গেল। যাক, বিশাল তাহলে মনে হচ্ছে বিজনেস ডিলটা আজই করে ফেলবে। কিন্তু সে হোটেল 4 দিনের জন্য বুকিং করেছে কেন?
হঠাৎ এই প্রশ্নটা আমার মনে উদয় হলো। প্রায় ঘন্টাখানেক পর সেই দোকানটা থেকে বেরিয়ে এলো সে। হাতে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে তারপর একাই সেই মার্কেট থেকে বেরিয়ে গেল। এরপর একটা বেকারির দোকানের সামনে এসে দাঁড়িয়ে আবার কাউকে একটা ফোন করলো। এবার একটা রোগা শোকা ছেলে, গলায় একটা রুমাল জড়ানো, পান চিবোতে চিবোতে তার সামনে এসে দাঁড়ালো। দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু সেই ছেলেটি তার দিকে চোখ দিয়ে একটা ইঙ্গিত করলো, তারপর ঘুরে গিয়ে হাঁটতে লাগলো। বিশাল তাকে পিছু নিল। তার হাঁটা চলা খুব স্বাভাবিক, দেখানোর চেষ্টা করছে সেটাই। দৃশ্যটা দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হলো, কোনো কিছু যেন একটা অস্বাভাবিক ঠেকছে। সতর্ক দৃষ্টিতে অনুসরণ করলাম। হঠাৎ বিশালের খেয়াল হলো সে চকিতে পেছন দিকে ঘুরল। আমি মুহূর্তের মধ্যেই পাশে একটা সেলুনের মধ্যে ঢুকে গেলাম। আর ঠিক তখনই একটা মিছিল আমার ঠিক পিছন দিক থেকে দোকানের পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। একটা স্থানীয় ভাষায় স্লোগান দিতে দিতে যাচ্ছে মিছিলটা। ব্যাপারটা বোধগম্য হওয়ার আগেই আমার সম্বিত ফিরল। আমি সেই মিছিলেই ঢুকে পড়লাম। আমার সাবজেক্টকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় কি? সামনে পুরো ফাঁকা মাঠ। আমার সাবজেক্ট আর তার রহস্যময় সঙ্গী একটু আগে যেখানে দাঁড়িয়েছিল সেই স্থানটা পুরো জনশূন্য। তারা যেন ম্যাজিকের মতো কোথাও উবে গেছে। আমি বোকার মতো মিছিল থেকে বেরিয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখতে লাগলাম। হোটেলে ফিরে এসে আমি পেরুকে ফোনে বিস্তারিত বললাম। পেরু নির্বিকারভাবে বলল, এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নেই। পুরনো বন্ধু বা কোনো দালালও হতে পারে, অন্য কোথাও কম দামে মাল কিনবে। হোটেলের কাউকে ফিট করতে পেরেছো? হ্যাঁ, একটা বয় আছে বালারাজু, ওই খবরাখবর দিচ্ছে, ওকে ফিট করেছি আর কি। ভালো, ওকে লাগিয়ে রুমে মাইক্রোফোন ফিট করো, তোমার খাটনি অর্ধেক হয়ে যাবে। দেখি কাল দিয়ে যাব, আজ তো সময় পেলাম না। বিশাল বাইরে বেরোলেই ও ফিট করে দেবে। এখন তো ফেরার সময় হয়ে গেল। যে কাপড়ের দোকানে গেছিল সেখানে গিয়েছিলে? ঢুকেছিলাম সাহস করে, বললাম আমি বেঙ্গল থেকে এসেছি, কাপড়ের ব্যবসা করতে চাই, এইসব বলে ভেরিফাই করেছি। ওদিকে বিশাল দেখা করতে গেছিল, ও কিছু কাপড়ের স্যাম্পল দেখতে চেয়েছে, সেগুলো নাকি পরশু দিন এসে যাবে। ও নাকি স্যাম্পল দেখে ডিল ফাইনাল করবে বলেছে, বুঝলে। আর ওই শাড়িগুলো মাইসর থেকে আসছে, ওদের ফ্যাক্টরি নাকি ওখানে। এখনো পর্যন্ত তাহলে সাসপিশিয়াস তো কিছুই পাওয়া গেল না, ওই উটকো রুমাল গলার লোকটা ছাড়া। জানো পেরু, লোকটাকে দেখে না আমার ক্রিমিনাল বলেই মনে হলো, মানে আমার সিক্স সেন্স তাই বলছে, বুঝলে। নাও হতে পারে, তবে যা যা তথ্য পাচ্ছ নোট করতে থাকো। মক্কেলকে কাজে যে ফাঁকি দাওনি এটা দেখাতে হবে। যেটা কাজ হলো পেরু বলো তো, কোনো থ্রিল নেই, কিছু নেই, অ্যাডভেঞ্চার নেই, তুমিও নেই। পয়সা হলেই হলো। ঠিক আছে, ফোনটা রাখছি, আমার সিগারেট শেষ হয়ে গেছে আবার, এখানে দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। বলেই পেরু ফোনটা কেটে দিল। আমার অ্যাডভেঞ্চারের জন্য আকুতি যখন প্রবলভাবে আমাকে ব্যথিত করে তুলেছে, তখনই একটা ফোন ঢুকলো বালারাজুর। স্যার, 205-এর খোঁজে একজন এসেছে, রেস্টুরেন্টে এসে বসে আছে, এখন চা খাচ্ছে। তাই নাকি? কিরকম দেখতে? লোক নয় স্যার, লেডি, দারুণ দেখতে, ফিল্ম অ্যাক্ট্রেস মনে হচ্ছে, দেখবেন আসুন স্যার। আমি ফোনটা রাখলাম। এ আবার কে এলো রে বাবা? বিশালের তো কোনো আত্মীয় নেই এখানে। আমিও ঠিকুজি গোষ্ঠী পুরো চষে ফেলেছি। ওদের জ্ঞাতি গোষ্ঠী সবই রাজস্থানে, চেন্নাইয়ে কেউ থাকে না। তবে কি বিশালের কোনো ডার্ক সাইড আছে, মুদ্রার অন্য পিঠ, যেটা সে প্রকাশ্যে আনে না? আমি হ্যাট আর সানগ্লাসটা চাপিয়ে রেস্টুরেন্টের দিকে নেমে এলাম। বিশাল যখন রেস্টুরেন্টে এসে তার জন্য অপেক্ষমান মেয়েটির টেবিলে এসে বসল, আমি তখন একটু দূরে এক কাপ চা নিয়ে বসে আছি। একটু ভিতরের দিকে কোনাকুনি বসেছি, আর দুই হাতের চেটোতে প্রায় মুখ ঢাকা, তার উপর মাথায় একটা নতুন টুপি আর সানগ্লাস। তাই আমাকে শনাক্ত করা খুব কঠিন বিশালের পক্ষে। বিশাল মেয়েটির চোখে চোখ রেখে কথা বলছে। মাঝে মধ্যে কোনো একটা কথায় মেয়েটি খিলখিল করে হেসে উঠছে, তারপর সেই হাসি চাপড়ে মুখ হাত দিয়ে ঢাকছে। মেয়েটি তারপর দেখলাম কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, তার উত্তরে বিশাল তার মোবাইল বের করে তাকে কিছু ছবি দেখাচ্ছে। একটা রেস্টুরেন্টের ওয়েটার এসে তখনই বিশালকে বলল, স্যার বলছি একটা কেবিন ফাঁকা হয়েছে। বিশাল তারপর উঠে পড়ল, সঙ্গে মেয়েটিও। একটা কেবিনে ঢুকে পড়ল দুজনে। কেবিন থেকে ওরা প্রায় ঘন্টাখানেক পরে বেরিয়ে এলো। প্রথমে সে মেয়েটি মাথার টিপ ঠিক করতে করতে,
তার কিছুক্ষণ পরে বিশাল। সে দ্রুত বিল সেকশনে গিয়ে আজকের বিলটা লিখিয়ে নিজের রুমের দিকে রওনা দিল শীষ দিতে দিতে। বালারাজু কিছু টিপসের ধান্দায় দেখি কখন আমার পেছনে উদয় হয়েছে। আমাকে দেখেই বলল, দেখলেন? হ্যাঁ। আচ্ছা, বিশাল কি এর আগে তোমাদের হোটেলে এসেছে? আর ওই মেয়েটিকে চেনো? উনি অনেক আগে একবার এসেছিলেন, তবে মেয়েটি তখন ওনার সাথে ছিল না। তবে ওনাকে আমি আগে দেখেছি। তাই নাকি? কবে দেখেছো? এই শহরে অনেক বিজনেস ডিল ফাইনাল হয় স্যার। অনেক ক্লায়েন্টের কাছে রাত্রিবেলা অনেক লোকের দেখা করতে আসে। উনি মাঝে মাঝে বিভিন্ন লোকের রুমে আসতেন, ঘন্টাখানেক, ওই ঘন্টা দুয়েক থেকে চলে যেতেন। একাই আসতেন না কারো সাথে? কারো সাথে আসবে কি স্যার? এইসব কাজ কি কারো সাথে হয়? একা 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 করতে হয়। বুঝেছি। উনি যদি আবার আসে বা বিশালের রুমে যায় আমাকে কিন্তু জানাবে। পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে ওর হাতে দিয়ে বললাম আমি। পেরুকে বিষয়টা জানাতেও বলল, ও বিজনেস ডিলের জন্য কাউকে হায়ার করছে না কিভাবে বুঝলে? ওতে কিচ্ছু প্রমাণ হয় না। রাত্রে আজকের প্রধান কাজগুলো আমি ডায়েরিতে লিখে ফেললাম। তারপর ফোন করে বালারাজুকে ডেকে নিয়ে ওর হাতে স্পাই মাইক্রোফোনটা দিয়ে বললাম, এনো এটা রাখো। বালারাজু, বলছি আমাকে একটা কাজ করে দিতে হবে। এই যন্ত্রটা সেট করে দিতে হবে ওই বিছানার নিচে, ঠিক আছে? ও যখন খেতে যাবে 500 টাকা পাবে। বৌমা নয় তো স্যার? কি আছে কি এর ভেতরে? আরে বাবা, কথা শোনা যাবে, এটুকু বলে রাখছি। অত তোমার জেনে তো লাভ নেই। আমি ওর ব্যাপারে কিছু খোঁজ খবর করতে এসেছি, সেই জন্য। কোনো আর্মসও নেই, কিছু নেই আমার কাছে, কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আমার কোনো ক্ষতির ভয় নেই তো স্যার? আরে বাবা না রে বাবা, ছেলেটির বিয়ের সম্বন্ধ বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে। এই দেখো আমার পার্টনারের কার্ড। আমি পেরুর নামাঙ্কিত কার্ডটা ওর হাতে দিলাম। ও কার্ডটা দেখে আশ্বস্ত হলো। ছেলেটা ভালো না স্যার, আমরা লোক চিনি। শোনো, কাজটা হবে তো? হয়ে যাবে স্যার, তবে 500 নয়, 1000 লাগবে। ঠিক আছে, লাগানো হয়ে গেলে আমাকে ফোন করে জানাবে, কেমন? আমাকে একটা সেলাম করে বালারাজু দরজা টেনে দিয়ে চলে গেল। যে মাইক্রোফোন ট্রান্সমিটারটি পেরু আমাকে দিয়েছে সেটাতে ও বলল আমার মোবাইল নাম্বার সেট করে দিয়েছে। যন্ত্রটা ঘন্টা 2 চার্জ দেওয়ার পর একটা সুইচ টিপে দিলে সেটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তখন নির্দিষ্ট মাত্রার শব্দ শুনতে পাবে, মানে সাবজেক্টের ঘরে কথাবার্তা হলে আপনা আপনি আমার মোবাইলে কল আসবে। আমি সেই ফোনটা গ্রহণ করলেই চমৎকার এই যন্ত্রের মাধ্যমে একদিকের কথোপকথন শুনতে পাব। বালারাজু 10:15 আমাকে ফোন করে বলল, আমার কাজ কমপ্লিট স্যার, টাকাটা রেডি রাখুন। যন্ত্রটা কোথায় ফিট করেছো? মানে কথা শোনা যাবে তো? একদম খাটের তলায় ওপরে টেপ দিয়ে দিয়েছি, তবে ওই শব্দ শুনতে পাবেন, ওই ফুটো ফুটো করে দিয়েছি। আমি রাত্রি 11:15টার সময় একটা নতুন নাম্বার থেকে ফোন পেলাম। ফোনটা তুলতেই শুনতে পেলাম অন্য প্রান্তে একটা ফোন বেজে চলেছে। আমার সেট করা মাইক্রোফোন বিশালের মোবাইল রিং হওয়ার আওয়াজে চালু হয়ে গেছে। হ্যাঁ, বিশাল বলছি। ওর গলার আওয়াজ পরিষ্কার কানে এলো এবার। কেন চিনতে পারবো না? সকালে তো দেখা করলাম। হ্যাঁ, খাতিরদারি এখানে ভালোই করছে। এই শহরে তো আমি আগেও এসেছি। না না, চিনে যেতে কোনো অসুবিধা হয়নি। গুগল ম্যাপ তো আছেই। ব্যাপার না, কালকে ইসমাইল দেখা করতে চাইছে, কিন্তু কথা ছিল তো পরশু। না না, অসুবিধে নেই, আমি 4 দিন আছি। পরশুর পর দিন বিকেলে ট্রেন। হুম, বেশ। তো ওস্তাদের দরকার আছে? আচ্ছা, ঠিক আছে। কালকে কটায়? বিকেলে 5টা। এলিয়েট বিচ, বসন্তনগর। ওকে, ওদিকটায় বেশ ফাঁকা ফাঁকা। ঠিক আছে, হ্যাঁ আমি চলে যাব। ইসমাইলকে টোটাল মালটা রেডি রাখতে বলো। আর হ্যাঁ, আমি একাই যাব, এসব কাজে আমার লোক দরকার হয় না। রাখলাম। ফোনটা মনে হলো কেটে দিয়েছে। কথাবার্তা শুনে যা মনে হলো সকালে সেই ছোকরা যে গলায় রুমাল ঝুলিয়ে এসেছিল, তারপর দুজনে একসাথে ভ্যানিশ হয়ে যায়। কাল মনে হলো বিশালকে কোনো বিশেষ কাজে ডেকেছে সে, কিন্তু কি মালের ডেলিভারি নিতে বিশাল দেখা করতে যাবে? শাড়ি বলে তো মনে হলো না।
ভিতরে ভিতরে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলাম। এই আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? আমি তো আবার এই শহরে নতুন, ওকে কিছু করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাব না তো? হাতে আত্মরক্ষার জন্য সামান্য একটা ভোঁতা অস্ত্র। ফোনের ভলিউমটা চেক করে নিলাম। রাতে ফের বিশালের ফোন এলে যেন শুনতে পাই। একরাশ দুশ্চিন্তা নিয়ে ঘুম প্রায় এলোই না সেই রাতে। মিনিট 10 বাদে ঘোষালবাবুর ফোন ঢুকল। উনি আমার আর পেরুর এমপ্লয়ার, তবে এই কেসটার ব্যাপারে ওনাকে কিছু বলা হয়নি। আমার কাছে অজুহাত ছিল যে পেরু এই কেসে কাজ করছে না, আর ওই আমাদের জুটির প্রধান ডিটেকটিভ। আমি ফোনটা তুলতেই উনি জিজ্ঞেস করলেন, আরে কেমন আছো? অনেকদিন খোঁজ খবর নেই। হ্যাঁ এই চলছে ঘোষালবাবু, অনেকদিন তো আপনার ফোন পাই না। শরীর ভালো তো? তুমি এখন কি করছো? বলছিলাম একটা কেসের ব্যাপারে কথা ছিল। পেরু কোথায় গো? পেরু তো বীরভূমে গেছে রিপোর্টিংয়ের কাজে, ওখানেই ঘোরাঘুরি করছে আর কি। বেশ কিছু ওই আর্টিকেল লিখতে হবে বলছিল, আর আমি এইদিকে একটু দেশের বাড়ি এলাম। তাই আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, শুনলাম চেন্নাই গিয়েছো। তা তোমার দেশের বাড়ি চেন্নাই, এটা তো জানা ছিল না। আমি বুঝলাম ধরা পড়ে গেছি, আর ভাড়া করা প্লেয়াররা খেপ খেলতে শুরু করেছে। এটা শুনলে বুড়ো বিস্তর চটে যাবে, সেটা বিলক্ষণ বুঝতে পারছি। আমি চেন্নাই গেছি, পেরুও নেই, ব্যাপারটা সামাল দেওয়া মুশকিল হবে। হঠাৎ মাথায় একটা প্ল্যান খেলে গেল। আপনি পেরুকে ফোন করুন না, তাহলেই বুঝতে পারবেন। চেন্নাই এলাম আমি ওই দেশের বাড়ির একজনের সাথে, বুঝলেন? ও একটু ডাক্তার দেখাবে তাই। পেরু তো এখন আমার ফোন তুলতেই চায় না। আরে বাবা, তোমরা ভালো কাজ করছো, তোমাদের কমিশন আমি বাড়িয়ে দেবো, তাই বলে মুখ দেখা দেখিও বন্ধ হবে? এ কেমন কথা? সেই যে আমার সঙ্গে একবার তর্কাতর্কি হলো, তারপরে এই বুড়োটার খোঁজ খবর করাও তোমরা বন্ধ করে দিয়েছো। আরে এই বছর 80-র কোঠায় পড়বো, কত বছরই বা বাঁচবো? শুধু প্রফেশনাল সম্পর্ক ছাড়া কি আর নিজেদের মধ্যে কথাবার্তা চলতে পারে না? ওকে একটু ফোন করতে বলো, আমার একটু দরকার আছে। ঠিক আছে ঘোষালবাবু, আমার সাথে যোগাযোগ হলে বলছি। হ্যাঁ, তুমি কবে ফিরছো? ওই সামনের সপ্তাহ ধরুন। ওকে, গুড নাইট। অনেক রাতে ফোন করলাম, আসলে এখন আর রাতে ঘুম আসতে চায় না তো। এককালে কত হিল্লি দিল্লি করেছি, সারা রাত ধরে চোর পুলিশ করে বেরিয়েছি। এখন দেখো। আচ্ছা, রাখছি বাবা। আমি পেরুকে ফোন করে ব্যাপারটা বলতেই ও হো হো করে হেসে উঠল। ওনার ফার্মে নাকি আমাদের থেকেও ভালো কাজের লোক আছে। খুব দেমাগ দেখিয়েছিল বুড়ো। আচ্ছা ঠিক আছে, ফিরে একবার দেখা করে আসবো। বুড়োটা আবার কোনো বড় মাছ জালে তুলেছে মনে হচ্ছে। ইলিয়ট বিচের কাছে পৌঁছে অটো থেকে বিশাল নেমে পড়ল। আমি কিছু দূর থেকে আমার ভাড়া করা অটো দাঁড় করিয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। বিশাল অটো থেকে নেমেই একজনকে ফোন করে ডেকে নিল। সেই লোকটা বেশ গাট্টাগোট্টা, কালো, লুঙ্গি পরা আর মাথায় কোকড়ানো চুল। সে বাইক থেকে নেমে লুঙ্গির ফাঁসটা ঠিক করতে করতে বিশালের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বিশালকে চাপিয়ে নিয়ে বিচের ধারের রাস্তা দিয়ে বাইক নিয়ে ছুটল। আমি অটোওয়ালাকে ওই বাইকটাকে পিছু করতে বললাম। সে একটা সরু রাস্তার মধ্যে অটো নিয়ে ঢুকে গেল। অটোওয়ালা আবার এদিকে খুব গল্প করতে ভালোবাসে। একটু পরেই একটা ভাঙা ব্রিজ নজরে আসতেই সে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, এই ব্রিজটা 50 বছরেরও পুরনো ব্রিজ। আগে সন্তম ব্রিজ থেকে এলিয়ট ব্রিজের ওপরে আসা যেত, আদিয়া নদীর ওপর থেকে। আগে জেলেরা ওই ব্রিজটা খুব ব্যবহার করতো। তারপরে একবার এমজিআর এসেছিল, তখন যে কি ভিড় এই জায়গায়, বাপ রে বাপ, লোকের মাথা লোক খাচ্ছে। বাড়ি, পাঁচিল, রাস্তার ধার সব উপচে পড়ছে একেবারে। আগে এই জায়গা আরো ফাঁকা ফাঁকা ছিল, তারপরে তো ভিড়টা বেড়েছে। ঠিক আছে, তুমি গাড়ি জোরে চালাও, ওই বাইকটা কিন্তু হারিয়ে ফেলবেন হইলে। চিন্তা নেই স্যার, ও আমি ঠিক নজরে রেখেছি, পালাবে কোথায়। হ্যাঁ, তারপর যে বলছিলাম, আগে এই জায়গাটা পুরো খাঁ খাঁ করতো, তো শুধু শোনা যেত চার্চের ঘন্টার আওয়াজ, সামুদ্রিক পাখির কিচকিচ আর ওই ঢেউয়ের সাউন্ড। তারপরে তো আস্তে আস্তে ওই লোকজনের ভিড়টা বাড়লো, রিয়াটের ফলে বাসস্থান আরও বাড়লো। এখন বিচের রাস্তায় বাইক নিয়ে জোয়ান ছেলে পেলে ছুটে বেড়াচ্ছে, দেখছেনই তো। ট্যাক্সি হর্ন দিয়ে ফেরিওয়ালাদের আর ভিড় ঠেলে ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছে।
এই সবেতেই ব্যস্ত আছে এই অঞ্চলটা। এই খেয়াল রাখো, ওরা একটা গলিতে ঢুকলো। বিশালরা কখন ডান দিকে ঘুরে একটা কাঁচা পাকা রাস্তায় ঢুকে গেছে। অটোটা ডান দিকে বাঁক নিয়ে একটু গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর যাওয়ার মতো চওড়া রাস্তা নেই। আর তো যাবো না স্যার, আপনি যাবেন কোথায়? আমি ওর ভাড়াটা জেনে নিয়ে মিটিয়ে বললাম, ঠিক আছে তুমি চলে যাও। সে একটা বেশ উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা, আশেপাশে বাড়িঘর আছে, কিন্তু বেশিরভাগ নির্মায়মান বহুতল বা ফাঁকা প্লট, জংলায় ভর্তি। আমি হেঁটে হেঁটে একটা মোড়ের সামনে এসে দাঁড়ালাম। এই দিকটায় মনে হয় বৃষ্টি হয়ে গেছে, তাই মাটিতে কাদা জল জমে আছে জায়গায় জায়গায়। আমি লক্ষ্য করলাম একটা মোটা বাইকের চাকার দাগ সেই মোড় থেকে ঘুরে আবার বাঁ দিকে চলে গেছে। আমি হেঁটে হেঁটে ওই দিকে আরও এগিয়ে গেলাম। এবার নির্জনতায় আমাকে পেয়ে বসল। বুকের ভিতরটা কেমন ঢিপ ঢিপ করছে। এখানে পেরুও নেই যে হঠাৎ কোনো বিপদে পড়লে রক্ষা করতে আসবে। এখানে বিপদ হলে আমাকে নিজেকেই রক্ষা করতে হবে। পিছনে কোমরে হাত দিলাম। হ্যাঁ, নানচাকুটা নিয়ে এসেছি, কিছু হলে সামান্য প্রতিবাদটুকু হয়তো করতে পারবো। যদিও আমি জানি এই অস্ত্র দিয়ে টানা লড়াই করার ক্ষমতা আমার নেই। একটু এগিয়ে আরও একটা চৌমাথা পড়ল। একদিকে পুরো জঙ্গল, পরিত্যক্ত কারখানার শেড, আর এখানে রাস্তা শুকনো, টায়ারের দাগ মিলিয়ে গেছে। চৌমাথা পেরিয়ে ডান দিকে একটু ঘুরে একটা দোতলা বাড়ি। এই মলিন বসতির মধ্যে বাড়িটা রঙিন উজ্জ্বল হয়ে বেশ চোখে লাগছে। সামনের গেটে একজন গেটকিপার পাশে টুলের উপর ঝিমোচ্ছে। আমি তাকে গিয়ে ডাক দিলাম, এখানে কি দুজন বাইক নিয়ে গেছে, দেখেছেন? লোকটা হাঁ করে তাকিয়ে রইল। আমি বুঝলাম এ বেটা আমার কথা বোঝেনি। কোনো মতে নিজেকে দেখিয়ে বললাম, টুরিস্ট, মাই পার্টস টেক টু থিভস, ইউ সি। সে ডান্ডা দেখিয়ে আমাকে চলে যেতে বলল। আমি আবার হাত দিয়ে বাইক চালানো দেখিয়ে ওকে ইঙ্গিতে প্রশ্ন করলাম যে তারা কোন দিকে গেছে। সে একটা দিক আমাকে লাঠি দিয়ে দেখিয়ে দিল। তার দেখানো রাস্তার উপর মিনিট 5 দ্রুত হেঁটে এসে দেখি একটা পরিত্যক্ত বাড়ির সামনে ওই বাইকটা রাখা আছে। বাইকের নাম্বারটা মনে রেখেছিলাম, শেষ 25 সংখ্যাটা রয়েছে। কিছুক্ষণ নিচে আড়ালে দাঁড়িয়ে থেকে উপর থেকে একটা শব্দ কানে এলো। তারপর বেশ একটা ধস্তাধস্তি হলো যেন। আমার হাতে যদি পিস্তল থাকতো আমি এই মুহূর্তে উপরে কোনো হিরোর মতো উঠে যেতাম, কিন্তু আমার সে উপায় নেই। আমি সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলাম আর কিছু জনমানব দৃশ্যমান হয় কিনা। তারপর সেই শব্দগুলো মিলিয়ে যেতেই জায়গাটা পুরো নিঃশব্দ হয়ে গেল। প্রায় মিনিট 15 কোনো সারা শব্দ না পেয়ে আমি ভাবলাম একটু কাছে গিয়ে উঁকি মেরে দেখি। আস্তে আস্তে পা টিপে টিপে ওই বাড়িটার একতলায় পৌঁছে গেলাম। তারপর উঁকি ঝুঁকি দিতে লাগলাম দোতলা দিকে। না, দোতলায় কোনো লোকজন আছে বলে মনে হলো না। দোতলার কোনো ঘরের দরজায় কোনো পাল্লাও নেই, জানলাও নেই। কারা যেন সেই সব পাল্লাগুলো চুরি করে নিয়েছে। আমি উঁকি দিয়ে পুরো দোতলাটা দেখে নিয়ে কাউকে না পেয়ে 3 তলার সিঁড়ির দিকে পা টিপে টিপে উঠে গেলাম। 3 তলায় উঠতেই স্থানটার খাঁ খাঁ করা শূন্যতা আমায় যেন গিলতে লাগলো। আমি হঠাৎ সাহস সঞ্চয় করে ফেলেছি। পেছন থেকে নানচাকুটা হাত বাড়িয়ে টেনে নিয়ে নিজের সামনে অস্ত্রের মতো ধরেছি। কেউ সামনে এলেই প্রথম আঘাতটা যেন আমি করতে পারি। সিঁড়ি বেয়ে বেয়ে ল্যান্ডিং ঘুরে একটা ঘরের সামনে এসে দাঁড়াতেই বেশ কিছু জিনিসপত্র আমার নজর কাড়ল। এটা একটা 2 সিঁড়িওয়ালা অট্টালিকা। সেই ঘরের পেছন দিকে পরের ঘরের পাশে আবার সিঁড়ি নেমে গেছে বাড়ির উল্টো দিকে। সেই ঘরে বেশ কিছু বিয়ারের বোতল ডাই করে রাখা। একটা বোতল ভেঙে দেওয়ালের গায়ে পড়ে আছে, দেওয়ালটা ভিজে। একটা পোড়া ইনসিগনিয়া সিগারেটের টুকরো পড়ে আছে। মেঝেতে পুরু ধুলো, তাতে বেশ কিছু পায়ের ছাপ, এলোমেলো আর আঁচড়ানো অবস্থায় বাঁকা রেখা টানা। ঠিক তখনই একটা বাইক স্টার্ট দেওয়ার আওয়াজ। আমি দৌড়ে ছুটে গিয়ে সেই ঘরের জানলার কাছে মুখ বাড়িয়ে দেখলাম একটা রোগা ঢ্যাঙা লোক, যার গলায় একটা ফুল ফুল রুমাল জড়ানো, তার চোখে সানগ্লাস। সে ওই বাইকটা স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আরে, এ তো বিশালের সাথে দেখা হওয়া সেই রহস্যজনক লোকটা, যার সাথে দেখা হওয়ার পর হঠাৎ বিশাল অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই ঘরে আর কেউ নেই কেন? বিশাল আর ওই কোকড়ানো চুলের লোকটা তাহলে কোথায় উবে গেল? আমি ভালোভাবে বাড়ির চারপাশটা তন্ন তন্ন করে খুঁজে
আর কোনো ক্লু পেলাম না। সিঁড়ি দিয়ে ওঠার সম্ভাবনাও নেই, কারণ সিঁড়িতে তালা মারা, ওদিকে দীর্ঘদিনের ঝুল, ওদিকে যাওয়াও সম্ভব নয়। তখনই খেয়াল হলো বিপদে আমার রক্ষা কবচ একজনই আছে, পেরু। ওকে ফোনে ধরতেই সংক্ষেপে বিষয়টা বললাম। ও আমাকে ভিডিও কল করতে বলল। জায়গাটা ওকে নিরীক্ষণ করানোর পরও বলল, সিগারেটের টুকরোটা নিয়ে নাও। বিয়ারের বোতলটা দেখে মনে হচ্ছে পা দিয়ে লাথি মারা হয়েছে কোনো এক সংঘর্ষের সময়। সম্ভবত সেটা আত্মরক্ষার জন্যই। হ্যাঁ, তাহলে করণীয় কি বলো তো পেরু? হোটেলে গিয়ে ম্যানেজারকে জানাও যদি ঘন্টাখানেকের মধ্যে ফেরত না আসে, ও ফোন নম্বর যেটা হোটেলে দেওয়া আছে সেটাকে যেন ওরা ফোন করে। না পেলে পুলিশকে খবর দিতে বলো। আমার অনুমান বিশালকে অপহরণ করা হয়েছে। বলো কি, অপহরণ? বিশালের ফোনে ওকে পাওয়া গেল না। ম্যানেজারকে আমি বললাম, বিশালকে আমি এলিয়েট বিচের কাছে একটা বাইকে একটা গলিতে ঢুকতে দেখেছি, কিন্তু বাইকটা পরে অন্য একজন নিয়ে বেরিয়ে চলে যায়। আমার সন্দেহ হয়, কারণ ওনার সাথে আমার অল্প আলাপ ছিল। সে বলেছিল কেউ যেন তাকে পিছু নিচ্ছে বলে তার অনুমান। এইটুকু গল্প আমাকে বানিয়ে বলতেই হলো, নতুবা আমার পরিচয় প্রকাশ হয়ে যাবার সম্ভাবনা। ম্যানেজার তারপর তার এক পার্টনারকে ফোন করে বিষয়টা বলল। তার কিছুক্ষণ পর থানায় ফোন করল। থানার অফিসারের সাথে তার ভালোই আলাপ আছে বলে মনে হলো। চেন্নাইয়ের পুলিশ খুবই তৎপর। তারা প্রায় আধ ঘন্টার মধ্যেই জিপ নিয়ে হোটেলে ঢুকে গেল। একজন জাঁদরেল মার্কা মোটা গোঁফওয়ালা পেটানো চেহারার এসআই আমায় জিজ্ঞেস করলেন, আপনার নাম, কি কাজে এসেছেন? আমি আমার নাম ঠিকানা সমস্ত বললাম। এখানে চেন্নাইয়ে ভ্রমণ ও একটু মেডিকেল চেক আপের জন্য আসা সেটাও বললাম। আপনার সাথে আর কেউ নেই নাকি? একা? হ্যাঁ স্যার, আমি ব্যাচেলার। সাধারণত ঘুরতে বা মেডিকেল কারণে কেউ কেউ এখানে আসে, তবে আসলে কাউকে সঙ্গে নিয়ে আসে। আচ্ছা, কোথায় কোথায় ঘুরলেন? এলিয়েট বিচ, মারিয়ানা বিচ, এই সমস্ত আর কি। একলা মানুষ তো, নির্জনতা ভালো লাগে, তাই ওই বিচ পেলে বসে বসে সময় কাটাতে ইচ্ছে করে। আর তার মধ্যেও কে কোন বাইক নিয়ে যাচ্ছে, কোন লোক আবার সেই বাইকটা নিয়ে চলে যাচ্ছে, বাইকের নম্বর, এসব বিচ থেকে খেয়াল করলেন কিভাবে? আসলে ব্যাপারটা কাকতালীয়, বুঝলেন। মানে প্রথমত বিশাল আমাকে আগেই বলেছিল যে ওকে কেউ ফলো করছে নাকি। তাই প্রথমে বিচে ঢোকার সময় ওকে বাইকে দেখেই আমার সন্দেহ হয়। আমি বাইকের নাম্বারটা ভালো করে খেয়াল করি। পরে এক কাপ চা খাবো বলে রাস্তার ধারে এসেছি, তখনই ওই বাইকটাই পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। সেই জন্যই তো সন্দেহটা বাড়লো, আর সেই কারণেই তো আমি এসে প্রথমে খবরটা দিলাম। এখন দিন দুয়েক শহরের বাইরে যাবেন না, যদি যান তাহলে থানায় বলে যাবেন। কই ম্যানেজার বাবু, দেখি তো ওনার ঘরটা খোলান একবার, দেখবো একটু। ওসির পেছন পেছন আমি রুম নাম্বার 205-এ গিয়ে পৌঁছলাম। ওনার সাথে দুজন কনস্টেবল। তারা হাতে লাঠি ঠুকতে ঠুকতে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি রুমের বাইরে ঠায় দাঁড়িয়ে আছি দেখে ওসি সন্দিগ্ধভাবে আমার দিকে একবার সরু চোখে তাকালো। আমি মুচকি হেসে ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, স্যার বলছি, একটা কথা বলার ছিল আপনাকে। বিশাল আমাকে বলেছিল কেউ যেন ওর পিছু নিচ্ছে, মানে ফলো করছে। কে পিছু করেছিল কিছু জানেন? না স্যার, সেটা আমি কি করে জানবো। দেখলাম একজন কনস্টেবল ততক্ষণে রুমের ওয়ার্ড্রোব খুলে বিকাশের ব্যাগটা টেনে বার করেছে। ওসি ইশারায় ওকে ব্যাগটা দেখতে বলল। আর কিছু জানেন বিকাশের ব্যাপারে? আপনার সাথে নাকি পূর্ব পরিচয় ছিল? কাপড়ের ব্যবসা করতে এসেছিল এইটুকু জানি, মানে ট্রেনেই তো আলাপ, তখনই বলছিল আর কি। কলকাতায় বড় দোকান আছে, দুই ভাই ওরা, এখানে ওই পাইকারি ডিল করে। সেই কাপড় বেঙ্গলে গিয়ে নাকি বিক্রি করবে, সেই কাজেই এসেছিল। কনস্টেবল ততক্ষণে ব্যাগের যাবতীয় মালপত্র রুমের বিছানাটার উপর ঢেলে ফেলেছে। সেগুলো ওসি ঘেঁটে ঘেঁটে দেখতে লাগলেন। একটা পুরনো মানি ব্যাগ ওই মালপত্রের ডাঁই থেকে বার করলেন। তাতে টাকা পয়সা নেই, শুধু কিছু পুরনো কাগজ, ভিজিটিং কার্ড, এইসবই মানিব্যাগটা ঠাসা। ওসি মানিব্যাগটা দেখে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেললেন। তখনই আমার ফোনে একটা কল ঢুকল। পেরুর নামটা ভেসে উঠল স্ক্রিনে। আমি ফোনটা রিসিভ করেই কানে দিলাম। শোনো দাদা, তোমাকে কিছু বলার ছিল। শোনো পেরু, আমি বিশালের রুমে আছি, এখানে পুলিশের তল্লাশি চলছে। ওই জন্যই ফোনটা করলাম। সন্দেহজনক কিছু পেলে মোবাইলে ছবি তুলে রাখবে। মনে রেখো, সূত্র যতই নগণ্য মনে হোক, তোমার কাছে কিন্তু ওটাই গোল্ড ডাস্ট। রাখলাম। বলেই পেরু ফোনটা কেটে দিল। ওসি ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, কে ছিল?
আমার সেজো মাওয়া খুব চিন্তা করেন আমাকে নিয়ে, একলা এত দূর এসেছি তো। কনস্টেবল ওয়ার্ড্রোবের তলা থেকে একটা হুইস্কির বোতল বের করে একটা দেঁতো হাসি হেসে তামিল ভাষায় ওসিকে কিছু বলল। কিছু কিছু আবেগপ্রবণ মুহূর্ত এলে মানুষের মাতৃভাষা বেরিয়ে আসে। এটা মনে হয় সেই রকম কোনো মুহূর্ত। সে তার হাতের বোতল নিয়ে যার পর নাই আনন্দিত। বোতলের খুব সামান্যই সেবন করা হয়েছে। কনস্টেবল টেবিলের উপর রাখা একটা সাদা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বোতলটা ভরে নিয়ে হাতে দোলাতে লাগলো। অন্য কনস্টেবল পাশের বাথরুমটা সার্চ করতে ঢুকে গেল। আমি ইন্সপেক্টরকে বললাম, স্যার বলছি মানি ব্যাগটা একটু দেখব। কেন? না মানে আপনাদের হেল্প করতে আর কি। আমি তো ওর ব্যাপারে কিছুটা জানি, যদি কোনো তথ্য পাই মানে হ্যাঁ দিতে পারি আপনাকে। দেখুন, আপনিও তো বাঙালি, বাংলায় লেখাগুলো দেখুন তো একবার। আমি বিশালের মানিব্যাগটা হাতে নিয়ে কাগজপত্রগুলো সব বার করে খুঁটিয়ে দেখতে লাগলাম। একটা কাগজ দেখলাম চেন্নাইয়ে কোনো হোটেলের বিল, পেছনে হাতে লেখা কুপ্পাম, তার পাশে দুটো এক্স, তার মধ্যে পাশের এক্সটা গোল করে রেখা টানা হয়েছে, পাশে কিছু অক্ষর এইভাবে সাজানো KUPPAM, এক্স আবার ব্র্যাকেটে এক্স, কোলন দিয়ে AI/B, আবার কোলন, তারপরে লেখা BG/H, কোলন AE/CZ। আমি চট করে মোবাইলে একটা ছবি তুলে নিলাম। এটা কিছুর একটা সংকেত মনে হচ্ছে। চিরকুটটা নিয়ে ওসি সাহেবের দিকে বাড়িয়ে বললাম, স্যার এইটা দেখুন একবার, এখানে কি কিছু লেখা রয়েছে? উনি চিরকুটটা হাতে নিয়ে উল্টে পাল্টে নিয়ে বললেন, এটা চেন্নাইয়ের একটা হোটেলের বিল, ওখানে খেতে গেছিল। এখন তো বাচ্চা ছেলেপুলেদের হোটেলে বসিয়ে দিয়েছে, এসব ওদেরই কাজ মনে হচ্ছে। আবি যাবি যা পারে তাই লেখে, যা কাগজ পায় তার উপরে লিখে দেয়। এই হোটেলটা কাছাকাছি, ভাতের হোটেল, ভালো ভিড় হয়। বিশাল ওখানেই খেতে গিয়েছিল বলে মনে হয়। তখনই আমার মনে পড়ল বিশালকে বাজারের মধ্যে একটা মিছিলে ঢুকে পড়ায় হারিয়ে ফেলেছিলাম। ও তাহলে তখন পাশে কোনো হোটেলে হয়তো খেতে ঢুকেছিল, সেই জন্যই ওকে খুঁজে পাইনি। হ্যাঁ, আমাদের দেখা হয়ে গেছে। কথাটা বলেই উঠে পড়লেন ওসি। রুমের বাইরে ম্যানেজার এসে দাঁড়িয়েছে। আচ্ছা শুনুন, রুমটা আপাতত তালা মারা থাকবে, দিন দুই যাক, তারপরে কি করতে হয় বলে দেব। ওকে স্যার, কিছু পেলেন নাকি? না, তেমন কিছু পাইনি। ছেলেটা নেশা করত, কারোর সাথে দেখা করতে গেছিল বলে মনে হচ্ছে, যদি এনার কথা ঠিক হয়। ছেলেটা যে কিডন্যাপ হয়েছে এখনই বলা যাচ্ছে না, নিজেও কোথাও যেতে পারে। তো যদি ফেরে তো খবর দেবেন, ঠিক আছে? বলেই ওসি গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার পিছু পিছু দৌড়ে এলাম। তারপর ওনার কাছে গিয়ে বললাম, বলছি স্যার একটা গোপন কথা ছিল, মানে আপনাকে বলা হয়নি। আসলে ব্যাপারটা সবার সামনে বলাটা ঠিক হবে না, তাই। কি? ওই বিশালের সাথে না একটি মেয়ে দেখা করতে এসেছিল। মেয়েটির ছবি ওই হোটেলের সিসিটিভিতে পাবেন। ওরা রেস্টুরেন্টে একসাথে কফি খায়, তারপরে একটা কেবিন বুক করে। মেয়েটা না স্যার রহস্যময়, যদিও নামধাম জানি না। আপনি জানলেন কি করে? আপনি কি ওকে ওয়াচ করেছিলেন নাকি? না না স্যার, আমি তখন তো রেস্টুরেন্টে ছিলাম, আমাকেও দেখতে পাবেন ওই সিসিটিভিতে। বিশালের হাবভাব দেখে মনে হচ্ছিল খুব জোশে আছে। কেসটার সাথে ডিরেক্ট সম্পর্ক থাকতেও পারে। দেখুন আমি দেখেছি তাই বললাম, এবার আপনার ব্যাপার স্যার। এই আপনার মোবাইল নম্বরটা দিন তো। আপনি তো মশাই ভয়ঙ্কর লোক, কিছু খবর থাকলে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এলিয়ট বিচে আপনি মোটর বাইকটা দেখেছিলেন বলছেন, নম্বরটা মনে আছে? শেষে 25 ছিল এইটুকু মনে আছে। এনফিল্ডের বাইক, কালো রঙের। আর লোকটা কেমন দেখতে ছিল? দুজন ছিল স্যার, একজন মোটা কালো রঙের, কোকড়ানো চুল, আর অন্যজন রোগা লম্বা মতো। হ্যাঁ, গলায় ওই একটা রুমাল আছে, ফুল ডিজাইন দেখলাম, আর চোখে সানগ্লাস। এই রকম লোক তো কয়েক লক্ষ আছে চেন্নাইতে। ওসি সিঁড়ি দিয়ে নেমে যেতেই দেখি রিসেপশনের এক কোণে বালা রাজু দুজন বয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। আমাকে দেখে মাথা নিচু করে এগিয়ে এসে চোখের ইশারা করল। আমি আমার রুমে চলে এলাম। মিনিট 5 পর ও ঘরে এসে ঢুকল। দেখে মনে হলো খুব উদ্বিগ্ন, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমাকে দেখে মাথা নিচু করে বলল, আমার একটু টেনশন হচ্ছে স্যার, এই কাজ আমি আর করবো না। আরে বাবা, টেনশনের কি আছে, তুমি বলবে, আমি বলেছি। যন্ত্রটা কোথায়?
ও পকেটে হাত ঢুকিয়ে আমার দেওয়া মাইক্রোফোনটা আমাকে ফেরত দিয়ে বলল, ওহ, ভাগ্যিস আমায় বললেন। ভাবুন তো, যদি পুলিশ এটা খুঁজে পেত আর সিসিটিভি ফুটেজে যদি দেখা যেত। আমি বারে বারে এই রুমে আসছি স্যার, ওরা তো আমাকে কিডন্যাপে জড়িত সন্দেহ করে গ্রেফতার করে নিত। না না স্যার, না 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 না, আমি আর আপনার সাথে নেই। আমি বলে গেলাম, আমি আর নেই। উফ, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? ওকে আমরাই উদ্ধার করব, তুমি নিশ্চিন্ত থাকো। ও কোনো বড় বিপদে পড়েছে। দেখো, ভাবো তো, সেখান থেকে যদি উদ্ধার করা যায় কতটা উপকার হবে ওর, বলো। হ্যাঁ, না না স্যার, না 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 না, আমি আর নেই এখানে। আপনি আমাকে চেনেন না, আমিও চিনি না আপনাকে। এখানে সব কিছু শেষ স্যার, আর আমি এখানে নেই। বলেই আমার রুমের দরজা খুলে ও বাইরে বেরোতে গেল। তারপর হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ম্যানেজার বাবু। সে আমাদের কথা সব স্পষ্ট শুনতে পেয়েছে। তার চোখ মুখ ফুটে বেরিয়ে আসছে এক রাশ হিংস্রতা, যেটা আমার বুকেও কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বালা, তুই এখানে কি করছিস? এ বাবু ডাকছিল যে ওনার রুমে কলটা নাকি লাগছিল না। তাড়াতাড়ি আয়, পুলিশ ঠিকানা চেয়েছে। খাতাটা বের কর তো, খুঁজে পাচ্ছি না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বালা চলে গেল। যাওয়ার সময় ম্যানেজারকে শুনিয়ে বলল, সমস্যা হলে জানাবেন, এখনকার মতো করে দিয়ে গেলাম, কাজ চলবে। বালা চলে যাওয়ার পর আমি মোবাইলটা বের করে আমার তোলা ছবিটা পেরুর ফোনে পাঠিয়ে দিয়েই ওকে ফোন করলাম। পেরু, একটা চিরকুটের পিছনে এই লেখাটা পেলাম, তোমায় ছবি পাঠিয়েছি, দেখো। হ্যাঁ, আর কিছু তো বলার মতো পেলাম না ঘরে। পুলিশের পুরো তল্লাশির সময় ঘরেই ছিলাম, বুঝলে, একটা ব্যাগ ছাড়া কিচ্ছু নেই। ওকে কে কে ভিজিট করেছে হোটেল রুমের লিস্ট করো। মোবাইলে নিশ্চয়ই পাওয়া যায়নি। হোটেলে কোনো ভিজিটার ছিল না, একজন লেডি ছাড়া। ওর কথা তো তোমায় বলেছি। আর মোবাইলে তো পাওয়াই যাচ্ছে না। হোটেল থেকে অনেকবার ফোন করেছে, পুলিশও নাম্বারটা নিয়ে গেছে। ওরা টাওয়ার লোকেশন দেখতে পারে। তা তুমি যে দুজনকে দেখেছো তাদের কথা বলেছো? হুম, ওরা বলছে ওই এরকম দেখতে নাকি কয়েক লাখ লোক আছে চেন্নাইতে। কথাটা ভুল নয়। আচ্ছা, তুমি ওই বাড়ির পেছন দিকে, মানে যেদিকে ওরা নেমে গিয়েছিল সেদিকে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম। ওদিকে টায়ারের দাগ পেয়েছি, 4 চাকা। 4 চাকা হলেই তো কিডন্যাপ করতে সুবিধা হয় দাদা। খাপে খাপ হয়ে যাচ্ছে। কি রঙের গাড়ি? কোনো প্রত্যক্ষদর্শী খোঁজখবর করেছিলে নাকি? কেউ ছিল না, পুরো গলিটা ফাঁকা। একটু দূরেই বড় রাস্তায় গিয়ে মিশেছে গলিটা, বুঝলে। তার মানে কিডন্যাপার এমন জায়গা নির্বাচন করেছে যেখান থেকে পালাতে সুবিধা হয়। একটু এগুলোই তো টুরিস্টদের ভিড় সমুদ্র দেখার, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তোমায় যে ছবিটা পাঠালাম, দেখো এটা একটু। হাতের লেখা কি বিকাশের লেখার সঙ্গে মিলেছে? সেটা বুঝবো কি করে? হাতের লেখা তো আমি কোথায় পাবো? কেন, ও তো নিজের নাম ঠিকানা লিখেছে রিসেপশনের খাতায়। আলফাবেটগুলো মিলিয়ে দেখো, বেশ কিছু অক্ষরের টানগুলো মিলবে। ওফ বাবা, তোমার মাথাতেও আসে। জিনিয়াস তুমি একটা। শোনো, তুমি একবার তোমার মক্কেলকে ফোন করো, বিষয়টা জানো, খোঁজ নাও ছেলেটির জন্য মুক্তিপণ কিছু চেয়েছে কিনা ফোন করে। আর মেয়েটির ছবি জোগাড় করো সিসিটিভি থেকে, আমাকে পাঠাও। তুমি তো গেছো বীরভূম, তো ওখান থেকে মেয়েটার ছবি নিয়ে সুবিধে করতে পারবে নাকি তোমার ওই বানর সেনাকে কাজে লাগাবে? হ্যাঁ, ডিটেকটিভদের অনেকগুলো চোখ কান থাকে দাদা, এছাড়াও আছে টেকনোলজি। মেয়েটি মনে হচ্ছে এর সঙ্গে জড়িত। আর তার পরের কাজ একবার থানায় যাওয়া। উড়ি বাবারি, আর থানায় কেন? আরে ওসির থেকে নতুন কিছু আপডেট থাকলে নেবে, তোমার খবর কিছু থাকলে দেবে। এখানে হঠাৎ করে প্রয়োজন পড়লে পুলিশের সাহায্য ছাড়া কিডন্যাপিং গ্যাংয়ের সঙ্গে টাসলে পেরে উঠবে না কিন্তু। তা ঠিক। আমাকে আবার বেশি জেরা শুরু করলেই মুশকিল, বুঝলে। চিন্তা নেই, সমস্যায় পড়লে বুড়োর নাম নেবে। কিপ্টে বুড়োটা আছে কি করতে। পেরু তারপর হঠাৎ করেই ফোনটা রেখে দিল। আমি এখানে তাকে না জানিয়ে খেপ খেলতে এসেছি। জানতে পারলে বুড়োর চটে যাওয়া মুখটা কীরকম লাল হতে পারে মনে মনে কল্পনা করেই হাসলাম। কেমন লাগছে বন্ধুরা? আচ্ছা হ্যাঁ, গল্পটা কিন্তু শেষ হয়নি। একটুখানি বিরতি নিলাম এটা বলার জন্য যে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুনতে থাকি পেরু আর উপেন্দা তদন্তটা সমাধান করলো কিভাবে। পরদিন বেলা 11টা নাগাদ ম্যানেজারের খোঁজ করতে গিয়ে নিচে লবিতে নেমে এলাম। হোটেলের সিসিটিভি ফুটেজে বেশ কিছুক্ষণ সন্ধান করার পর অবশেষে বিশালকে দেখা গেল। এখানে ক্যামেরাটা আছে বিলিং কাউন্টারের সামনে। সেখানে দৃশ্যমান হলো বিশাল দাঁড়িয়ে একজন হোটেল বয়ের সাথে কথা বলছে। পাশে একটি সুন্দরী মেয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে।
মেয়েটির ছবি ভালো করে মোবাইলে তোলার চেষ্টা করলাম। ঝাপসা ছবি এলো। বেশ কয়েকবার চেষ্টার পর একটা তুলনামূলক পরিষ্কার ছবি মোবাইল বন্দি করলাম। মুখটা সামান্য বোঝা যাচ্ছে, যদিও খুব স্পষ্ট নয়। ফুটেজটা যত্ন করে রাখুন, পরে খুঁজলে যেন পাওয়া যায়। আমি পেরুকে ছবিটা মোবাইলের মাধ্যমে পাঠালাম, একটা মেসেজও করে দিলাম। তারপর বোর্ডারদের নাম ঠিকানা লেখা খাতাটা চেয়ে নিয়ে আরও একটা ছবি নিয়ে পেরুকে পাঠিয়ে দিলাম। এইবার ভালো করে মিলিয়ে দেখতে লাগলাম দুটো লেখা। দু একটা অক্ষর মিলে যাচ্ছে, তবে সমস্যাটা হচ্ছে চিরকুটের অক্ষরগুলো সব ক্যাপিটাল লেটারের আর খাতায় সব স্মল লেটার। তবে হাতের মিল আছে বলেই মনে হলো। দুপুরবেলা খাবারে সম্বর, ডাল, 4 রকম কারি পাতা ও সর্ষে মেশানো সবজি আর লেমন রাইস। কলা পাতায় খেতে খেতে ভাবলাম বিকেলের দিকে থানায় যাওয়া যেতে পারে। সকালে সেই কখন ইডলি আর সাম্বার খেয়েছি হোটেলের সামনে একটা ওই ফুটপাতের দোকান থেকে, তাই খিদেটাও পেয়েছিল জব্বর। ওখানে খাবার খুব সস্তা আর দারুণ ভিড়। দোকানের ভিড় জমে গিয়ে মানে রাস্তায় গিয়ে ঠেকেছে। বিলকুল আমাদের কলকাতার ওই রবিবারে হাজির দোকান থেকে মটন কেনার মতো। তবে তাড়াতাড়ি লাইন ফাঁকাও হয়ে যাচ্ছে দেখলাম। সকালের নাস্তাটাও খেতেও বেশ, পথ্যটা বেশ হালকা। সাম্বার ডালটাও একটু বিশেষ প্রকৃতির, মানে কলকাতার মতো নয়, বেশ সুস্বাদু আর ঘন। চেন্নাই খারাপ লাগছে না। ভাষাটা ভালো জানা থাকলে আর পকেট গরম থাকলে মাঝে মাঝেই লম্বা ছুটিতে আসা যায়, ক্ষতি নেই। খাবার খেতে খেতে ভাবছিলাম নানান কথা। আধ ঘন্টা পর আমি আমার মক্কেল শ্রীকান্ত বাবুকে ফোন করলাম। বিশাল কাল থেকে নিরুদ্দেশ। কথাটা ওনাকে জানাতেই উনি যেন খুব টেনশনে পড়ে গেলেন। আমাকে উদ্বিগ্ন গলায় বললেন, সে কি, ছেলেটা এইভাবে উবে গেল? কাউকে কিছু বলে যায়নি? তাহলে তো মিটেই যেত। শুনুন, আপনি এক কাজ করবেন, বিশালের বাবাকে একবার ফোন করে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, যে কোনো ফোন এসেছিল কিনা কিংবা মুক্তিপণের কোনো দাবি এসছে কিনা। আরে তাহলে আমি যে ওর পেছনে ডিটেকটিভ লাগিয়েছি সেটা তো প্রকাশ হয়ে যাবে। রুকিয়ে রুকিয়ে দেখছি, ऐसे ही ফোন করব। কিছু খবর থাকলে তো জানাবে নিশ্চয়ই, অন্তত হাবে ভাবে কিছু তো প্রকাশ পাবে নাকি। ঠিক আছে, আমাকে জানান তাহলে, আর খুব তাড়াতাড়ি জানান। হ্যাঁ, হয়তো এখানকার পুলিশ ফোন করে সেটা জানতেও চেয়েছে, ওরা ওর বাড়ির ঠিকানা লিখে নিয়ে গেছে। আমি বলে ফোনটা রেখে দিলাম। মিনিট 10 পর মক্কেলের ফোন এলো। ওরা খবরটা পেয়েছে, ওখানকার পুলিশই দিয়েছে। বিশালের বাবাকেও খুব ওয়ারিড মনে হচ্ছিল, লেকিন মুক্তিপণের জন্য কোনো ফোন আসেনি। আমি বিকেলবেলা থানায় যাওয়ার পরিকল্পনা করছিলাম। টেলিপ্যাথি কিনা জানি না, তবে হোটেলের ইন্টারকম থেকে একটা ফোন এলো। ফোনটা তুলতেই শুনলাম একজন বয় আমায় জামা কাপড় পরে নিচে আসতে বলছে। আমার জন্য নাকি একজন ভিজিটার এসেছে। ফোনটা রেখেই ভাবতে লাগলাম, আমার জন্য ভিজিটার? পেরু নয় তো? একবার আমি একলা একটা কেসে উত্তরবঙ্গ গেছিলাম। আমায় চমকে দিয়ে কেসটা চলাকালীন হঠাৎ দেবদূতের মতো উদয় হয়েছিল পেরু। বিস্তর প্যাচ পয়জারা কেস আর কি। তারপর ওর বুদ্ধির জোরেই সমাধান হয়েছিল। আমার মনের মধ্যে একরকম চাপা খুশির উত্তেজনা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। পেরুকে আমি চিনি, ও আমাকে ভর্তি দিয়ে খুব আনন্দ পায়। নিচে এসে হতাশ হয়ে গেলাম, কারণ পেরু নয়, দাঁড়িয়ে আছে একজন বুড়ো মতো কনস্টেবল, বড় বড় চোখ আর পেল্লাই একটা সাদা গোঁফ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, উপেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনাকে ওসি সাহেব ডাকছেন, আমার সাথে যেতে হবে। ও, তা সে তো আমাকে ফোন করলেই হতো। চলো, চেন্নাই সেন্ট্রাল থানা তো। কনস্টেবলটি ঘাড় নাড়ল। আমি হোটেল ছেড়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে মোবাইলে পেরুকে একটা টেক্সট মেসেজ পাঠালাম। পেরু, চেন্নাই সেন্ট্রাল থানা থেকে ডেকে পাঠিয়েছে, একজন কনস্টেবল নিয়ে যাচ্ছে, যদি আর যোগাযোগ না হয় ওখানে খোঁজ করো। হোটেল থেকে বেরিয়েই কনস্টেবলটি একটি মোটর বাইকে চেপে পড়ল। আমাকে বলল, আপনি বাঙালি তো? হ্যাঁ, বাঙালি। ভালো করে চেপে ধরে বসবে, পড়ে যাবে না। বাঙালি দেখলেই আমার মায়া হয়, যা নরম শরীর, একটু টিপে দিলেই যেন গলে যাবে। কি কথা, মতলবটাই বা কি? ওর কথাবার্তা শুনে বিশেষ ভালো লাগলো না। নতুন শহর, কোনো পরিচিত নেই, একটা অজানা আশঙ্কায় মনটা উথাল পাতাল হতে লাগলো।
আপনি বিচ থেকে মোটর বাইকটা দেখেছিলেন? ওসি সাহেব আমার সামনে এসে দাঁড়িয়েছেন। চেন্নাই সেন্ট্রাল থানার একটা নোংরা ঘরে একটা লোহার চেয়ারে বসে আছি আমি। ঘরময় শূন্যতা, দেওয়ালটা নোংরা হয়ে কালো হয়ে গেছে, মাথার উপরে একটা 60 ওয়াটের বাল্ব জ্বলছে। এটাই কি ইন্টারোগেশন রুম? বুকের ধুকপুকানিটা যেন বেরিয়ে চলল। হ্যাঁ স্যার, আপনাকে তো আগেই বলেছি। আপনার সাথে কথা বলার ফাঁকে আপনার ছবি তুলে নিয়েছিলাম আমি। তখনই সন্দেহ হয় যখন তল্লাশির ঘরের সামনে আপনি ঘুরঘুর করছিলেন। এত কিসের আগ্রহ? আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। বিচের কাছে একটা বাড়ির গার্ড আপনাকে দেখতে পেয়েছে, একটা গলির মধ্যে আপনাকে হেঁটে যেতে দেখেছে। হোটেলের ম্যানেজার বলছে আপনি নাকি ছেলেটার ঘরে মাইক্রোফোন বসিয়েছেন ওকে ট্র্যাক করার জন্য। কি কিডন্যাপ করার ছক করছিলেন তো? এখন বলুন, ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছেন আর আপনার প্ল্যান কি? স্যার 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 ভুল হচ্ছে। আমি কিন্তু আপনাকে সাহায্য করতেই। এই রাখ তো সাহায্য। সে আমার একটা কলার ধরে আমাকে টেনে তুলল। সে যখন আমাকে আপনি থেকে তুইতে টেনে এনেছে তখন আমার অবস্থা বেগতিক। সত্যি কথাটা বল, নইলে কথা বলানোর জন্য অনেক রাস্তা আমার কাছে জানা আছে। শালা রুলার ঢোকালেই না 14 পুরুষের নাম মনে পড়ে যাবে তোমার। স্যার স্যার আমার পুরো কথাটা শুনুন প্লিজ, তারপর যা খুশি মনে হয় করবেন। আমি বলছি স্যার, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ হ্যাঁ বল বল, বলতে থাক বলতে থাক। বাইরে লোকজন ঘুরঘুর করছে, অনেক দিন হাতের সুখ করেনি ওরা। একবার বললেই একদম ঝাঁপিয়ে পড়বে, বুঝবি ঠেলা। হ্যাঁ। আমার কলারটা ছেড়ে দিয়ে বললেন তিনি। আমি কোনো রকমে স্টিলের চেয়ারটায় বসে পড়লাম। হাঁটুগুলো রীতিমতো কাঁপছে। একবার অস্ফুটভাবে কাঁপা গলায় বললাম, স্যার 1 গ্লাস জল স্যার। জলের গ্লাসটা মুখের থেকে নামিয়ে নিয়ে বললাম, আমি নিজের পরিচয় গোপন রেখেছিলাম বিশেষ কারণে। আমি অপরাধী নই স্যার। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার নাম উপেন দে। এই দেখুন আমাদের কার্ড। বলেই আমি পেরুর নামাঙ্কিত কার্ডটা ওসি সাহেবের দিকে বাড়িয়ে দিলাম। উনি কার্ডটা দেখে নিয়ে বললেন, এটা কার নাম? এখানে তো তোর নাম নেই। পেরু লিড পার্টনার, ভালো নাম ময়ূক রঞ্জন দাস। আমাদের এমপ্লয়ার অনিকেত ঘোষাল। ফার্মের নাম ঘোষাল অ্যান্ড স্যান্নাল ডিটেকটিভ এজেন্সি। নিচে ফোন নাম্বার দেওয়া আছে স্যার, ফোন করে যাচাই করে নিতে পারেন। ইন্টারেস্টিং। তারপর একজনের নাম ধরে হাঁক দিলেন। একজন অফিসার রুমে এসে দাঁড়ালো। বুকে নাম লেখা মুরুগান। ওসি সাহেব কার্ডটা হাতে নিয়ে ওটার দিকে তাকিয়ে থাকতে থাকতে রুম থেকে বেরিয়ে গেল। ওকে ফলো করছিলি কেন? স্যার বিকাশের সম্বন্ধ ঠিক হতে চলেছিল। পাত্রপক্ষ ছেলের সম্পর্কে খোঁজ খবর করতে চায়, ওরাই আমাকে নিয়োগ করে। আর 2 দিন পরেই ও চেন্নাই চলে আসে। আমি ওর পিছু পিছু এখানে চলে আসি। বিশ্বাস করুন স্যার, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো সেই জন্যই হোটেলে যাওয়ার দিন ওনার কাছে ঘুরছিলাম। আমিও তদন্ত চালাচ্ছি, ওকে ওরা তখন কিডন্যাপ করলো। ঠিক আছে, বসে থাক, আমি একটু ঘুরে আসছি। বলেই ওসি রুম থেকে বেরিয়ে গেল, দরজাটা বাইরে থেকে হ্যাঁচকল টেনে দিয়ে। পকেট থেকে ফোনটা বের করে পেরুকে করতে গেলাম। ওর নাম্বারটা ব্যস্ত বলল, পেরু আমাকে কাস্টাডিতে নিয়ে নিয়েছে, কি করবে জানানি, কিভাবে উদ্ধার করা যায় একটু দেখো। বলে আমি একটা মেসেজ লিখে পাঠালাম। মিনিট 10 পর সেই কনস্টেবলটি ঘরে উকি মারল। দরজা খুলে মুখ বাড়িয়ে বলল, আচ্ছা মাছলি খেয়েছেন এখানের? এখানকার মাছ অত্যন্ত বিস্বাদ। বঙ্গভূমির মতো কিছুই নেই। সেসব তো আর ওকে বলা যাবে না। তাই আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম। ওর মতলবটা ঠিক কি সেটা বোঝার চেষ্টা করতে লাগলাম। আসুন, ওসি সাহেব ডাকছেন। মাছলি ভাজা খাবেন কিনা জিজ্ঞেস করছেন। না দরকার নেই। ওসি রুমে ঢুকতেই তিনি সামনের চেয়ারে বসতে বললেন। একটা লোক ঘরে এসে 2 কাপ চা দিয়ে গেল, একটা আমার জন্য। ওসি নিজের উর্দিটা পড়তে পড়তে বললেন, মিস্টার ঘোষাল বলল যে উপেন চেন্নাই গেছে, কিন্তু সে কাউকে নাকি ডাক্তার দেখাতে নিয়ে গেছে। কথা যে মিলছে না। স্যার আমি প্রাইভেটে কেসটা নিয়েছি, বুঝতেই পারছেন স্যার, তাই ওটা বলতে হয়েছে। তবে ওই মিস্টার দাস, ওনার সাথে কথা হলো। উনি তো আবার রিপোর্টার। এবার দেখবেন আমাদের ব্যাপারে যেন আবার উল্টোপাল্টা কিছু লিখে না বসে। আপনি মশাই শুরু থেকে সব খুলে বললে এত হেনস্থাই হতো না। কি যে করেন আপনারা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, এই যাত্রা জোর বেঁচে গেলাম মনে হচ্ছে। ওনাকে বললাম, ও ঠিক আছে স্যার, তদন্তে নামলে রিস্ক ফ্যাক্টর তো থাকেই, ওসব কিছু মনে রাখতে নেই। আমার লিড পার্টনার এটাই বলে। আপনাকে গাড়ি করে নামিয়ে দেব, কোনো সাহায্য লাগলে বলবেন। আর একা একা দুম করে কোনো ঝামেলায় ঢুকে পড়বেন না।
যারা এইসব কাজ করে তারা খুব ডেঞ্জারাস হয়। কথায় কথায় খুন খারাপি ওদের কাছে কোনো ব্যাপার না। ছেলেটা নিখোঁজ হয়ে গেছে প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনও কোনো মুক্তিপণের ফোন নেই। ওকে যে কোথায় ভ্যানিশ করলো। আচ্ছা, ওর কি কোনো শত্রু ছিল এখানে? আপনি তদন্ত করে কিছু পেয়েছেন তেমন? পেয়েছি স্যার, এই ইনফরমেশনটা নিয়েই তো থানায় আসবো ভাবছিলাম, আর তখনই দেখি আপনি লোক পাঠিয়েছেন আমার জন্য। খাতির যত্ন অবশ্য কসুর করেননি। আহা, প্লিজ ডোন্ট মাইন্ড। কি ক্লু পেয়েছেন একটু বলবেন? আমি পকেট থেকে মোবাইলটা বের করে হোটেলের সিসিটিভির ছবি ওনাকে দেখিয়ে বললাম, স্যার এই মেয়েটাই কিন্তু মিসিং লিঙ্ক, এর খোঁজ করুন, আশা করি কাছাকাছি পৌঁছে যাবেন। আচ্ছা, বিকাশের কাছে এমন কিছু ছিল না তো যেটা ছিনিয়ে নিতে ওকে অপহরণ করা হয়েছে, বা ওর সাহায্যে বা ওকে মিডিয়াম বানিয়ে কোনো অপরাধ করা হচ্ছে? কি মনে হয় আপনার? আপনার গোপন মাইক্রোফোন কি বলছে? ইসমাইল বলে একজনের সাথে দেখা করতে গেছিল, দেখা করতে গিয়েই অদৃশ্য হয়ে যায়। আমি ইনফ্যাক্ট ওকে একটা বিল্ডিংয়ে উঠে যাওয়া পর্যন্ত কিন্তু দেখেছি। তারপর বিশালের ভ্যানিশ হয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ দিলাম ওনাকে। বিল্ডিংটা দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে চলুন তো। এই মুরুগান, গাড়ি বের করো। পুলিশের জিপের পেছনে বসেছিলাম। মোবাইলটা বেজে উঠতেই দেখলাম পেরু ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই পেরুর উচ্চ গ্রামের গলা পেলাম। কি খবর, ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ পেরু, আর চিন্তা করতে হবে না। এখন ওসি সাহেবের সাথে এলিয়েট বিচের কাছে ওই বিল্ডিংটায় যাচ্ছি যেখানে বিশালকে লাশ দেখা গেছে। গুড। শোনো উপেন্দা, আমি মেয়েটির ছবি খুঁজে দুটো মেয়ের নাম পেয়েছি, পার্বতী মেনন আর মীরা উন্নিকৃষ্ণন। ফেসবুকে পেজ আছে, সম্ভবত এদের একজন। পার্বতীর সম্ভাবনাই বেশি, একমোড়ে বাড়ি। আগে একটা টিভি সিরিয়াল একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল। ওই নামটা ওসি সাহেবকে দিও। দারুণ ব্যাপার তো, কি করে পেলে? গুগল লেন্স আর তোমার রঙিন রুমালকেও ট্র্যাক করতে ফেলেছি। মানে তুমি দেউচা পাঁচামিতে বসে ওকে বের করে ফেললে? খুব সিম্পল, বিকাশের ফোনে সিরিয়ার বের করে তুমি যে সময় আগের দিন রাতে ফোন ঢুকেছিলে বললে, সেই নাম্বার বের করলাম। তার টাওয়ার লোকেশন আর বিকাশের টাওয়ার লোকেশন পরদিন একটা নির্দিষ্ট সময় মিলে যাচ্ছে। তো সেই সম্ভবত এই কিডন্যাপ কাণ্ডের সঙ্গে যুক্ত। ওই নাম্বারটা চেন্নাইয়ের বাইরে একটা শহরতলিতে দেখাচ্ছে। কোনো নির্জন জায়গায় বিশালকে বন্দি করে রেখেছে মনে হচ্ছে। আচ্ছা একটা কথা বলো, এইসব তথ্য দিচ্ছেটাকে তোমায়? তোমার এক্সচেঞ্জে যে খোঁচর আছে সে নাকি? আমি বলেছিলাম দাদা, ডিটেকটিভদের অনেক চোখ কান থাকে। ওই নাম্বারটাও তোমাকে পাঠাচ্ছি, ওসিকে দাও। তবে এখনই যেন রেইড না করে। আমার মনে হচ্ছে ওকে কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য লুকিয়ে রাখা হয়েছে, সেটার ক্লু পাচ্ছি না। আপাতত শুধু ওয়াচ রাখতে বলো, রেডের সময় হলে আমি জানাবো। বলেই পেরু ফোনটা রেখে দিল। এলিয়েট বিচের অদূরেই ফাঁকা বিল্ডিংটার কাছে পৌঁছে যেতে সময় লাগলো 8 ঘন্টা। বিল্ডিংটার 3 তলায় পৌঁছে আমি সেই ফাঁকা ঘরটায় ওসি সাহেবকে নিয়ে গেলাম, যেখানে বিশালকে শেষ চিহ্নিত করা গেছিল। আমি ওসি আর সেই কনস্টেবল ঘরময় ঘুরে বেড়াতে লাগলাম। কনস্টেবল একটা কিছু দেখতে পেয়ে হঠাৎ ঝুঁকে বলল, এটা দেখুন স্যার। ওসি সাহেব জিনিসটা হাতে নিলেন। একটা বোতাম, একটা প্লাস্টিকের প্যাকেট পকেট থেকে বের করে বোতামটা তার মধ্যে ভরে নিলেন। আমাকে বললেন, আপনি সেদিন আর কিছু পেয়েছেন? স্যার একটা পোড়া সিগারেটের টুকরো, এই যে। বলে আমি দেওয়ালের দিকে একটা ভাঙা বিয়ারের বোতল দেখিয়ে বললাম, ধস্তাধস্তির চিহ্ন স্যার, বাড়ির পেছনে গাড়ির চাকা দাগও পেয়েছিলাম। চলো দেখি। বলে তিনি পেছন দিকের সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আমরা বাকিরা ওনার পিছু পিছু সাবধানে নেমে গেলাম। ন্যাড়া সিঁড়ি। ওসি খালি মোবাইল তুলে ছবি নিয়েই যাচ্ছেন। বিল্ডিংটার পেছনে গিয়ে টায়ারের দাগে ছবি তুললেন। তারপর বললেন, ফরেন্সিককে খবর দিলে হয়, কোন গাড়ির টায়ার ওটা সেটা বলে দিতে পারবে। অত কষ্ট করতে হবে না স্যার, আমার লিড পার্টনার অলরেডি একটা মোবাইল নাম্বার বের করে ফেলেছে যে কিডন্যাপের সাথে যুক্ত, আর একটা এলাকা যেখানে বিশালকে সম্ভবত লুকিয়ে রাখা হয়েছে। ওই নাম্বার থেকেই ফোন এসেছিল স্যার, বিশালকে ডেকেছিল, ইসমাইলের সাথে দেখা করতে বলেছিল। ওসি সাহেব অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে হয় এখনো বিশ্বাস করতে পারছেন না একজন বাইরের লোক কোন জাদুতে এইসব তথ্য বের করে ফেলছে। অস্ফুটভাবে বললেন, ছেলেটা বেঁচে আছে তো? আমার লিড পার্টনার তো বলছে ওর ধারণা ওকে বাঁচিয়ে রেখেছে কোনো একটা বিশেষ কার্যসিদ্ধির জন্য। কাজটা হয়ে গেলে কি হবে অবশ্য বলা যাচ্ছে না, তবে এখন রেইডের দরকার নেই, ও কখন রেড করতে হবে জানাবে বলেছে।
ঘড়িতে সেদিন তখন রাত 8টা। ওসি সাহেব আমায় ফোন করলেন। আমি কাল একজন স্কেচ আর্টিস্ট ডাকছি। আপনি তো দুজন অপহরণকারীকে দেখেছেন, ওদের স্কেচ বানিয়ে ফেলুন। আর শুনুন, আপনার বন্ধু রেডের ব্যাপারে কিছু বলল? আমি ইতিমধ্যে সাদা পুলিশ পাঠিয়েছিলাম পার্বতীর বাড়িতে, বেশ কিছু খবর পেয়েছি। তাই নাকি? কি খবর পেলেন? ও ইনস্টাগ্রাম রিল করে, ভিডিও কল করে পয়সা উপার্জন করে, মাঝে মধ্যে কলে যায়, তবে হাই সোসাইটি কল, বিলাসী লাইফস্টাইল, বুঝলেন তো? হ্যাঁ, বুঝেছি। তবে পেরু ওকে ঘাঁটতেই ডিস্টার্ব করেছে। ওরা কিছু একটা প্ল্যান করছে ঘটাবার, সেইটাই আমাদের খুঁজে বার করতে হবে স্যার। কিন্তু ওকে অ্যারেস্ট করলেই তো ল্যাটা চুকে যেত। ইসমাইলের সাথে কানেকশন আছে কিনা জানা যেত। ইসমাইলকে অ্যারেস্ট করলেই বিশালকে পাওয়া যাবে, কারণ ইসমাইলের সাথে দেখা হওয়ার পরেই সে হাওয়া হয়ে যায়। আচ্ছা, যে ফোন নাম্বারটা আপনাকে দিয়েছিলাম ওটাকে ট্র্যাক করছেন নাকি? হ্যাঁ, করেছিলাম। ওই এলাকা এখান থেকে 25 কিলোমিটার দূরে, এই থানার বাইরের একটা এলাকা। একটা জেলেদের ঝুপড়ি পাড়া আছে, ওখানে শয়ে শয়ে জেলে বাস করে। কিন্তু ওখান থেকে কাউকে খুঁজে বার করার মানে তো খড়ের গাদায় সূঁচ খোঁজা। অবশ্য এইরকম বেশি দিন বসে থাকাও তো আর যায় না। নামে কিছু লোক লাগিয়ে দিয়েছি, কোনো সন্দেহজনক মুভমেন্ট হলেই ওরা খবর দেবে। ছেলেটির প্রাণ খুব বিপন্ন। বুঝলাম। আপনি ওই কেসটা ক্র্যাক করার কাছাকাছি পৌঁছে গেছেন। আরে সবই তো আপনিই বলে দিলেন, আমি তো শুধু লোক বল দিচ্ছি। আচ্ছা, আপনার বন্ধু ফোন করেছিল? না, তবে ও কিছু খুঁজে পেলেই ফোন করবে, নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, গুড নাইট। তবে কালকের দিনটা দেখব, আর কিছু খবর পেলেই রেড করব, কিন্তু না হলে ছেলেটাকে বাঁচানো যাবে না। বলেই ওসি সাহেব ফোনটা রেখে দিলেন। রাতে খাবার খেতে হোটেলের ডাইনিং রুমে নামতেই বালার সঙ্গে দেখা হলো। আমাকে দেখে এগিয়ে এসে বলল, স্যার, ম্যানেজারই আপনার কথা সব থানায় বলে দিয়েছে। আমার এক বন্ধু শুনেছে, উনি ভাবছে আপনি কিডন্যাপটা করেছেন, আর আমাকে নোটিশ দিয়েছে 1 মাসের। আমার তো চাকরিটা গেল স্যার। আরে বাবা, চিন্তা করো না, এখন পুলিশ আর আমি একই টিমে, বুঝেছো? তোমার যাতে কোনো ক্ষতি না হয় আমি সেটা দেখব। আরামসে থাকো, বিন্দাস থাকো, কোনো চাপ নিও না। দেখবেন স্যার, আপনার অনুরোধ রাখতে গিয়ে আমার চাকরিটা না চলে যায়। আরে বাবা, কোনো চিন্তা নেই, আমি ওসিকে দিয়ে বলিয়ে দিচ্ছি। ওকে, আর শোনো, আজ মেনুতে কি আছে বলো তো, মানে স্পেশাল কিছু? জিরা রাইস, কার্ড রাইস, লেমন রাইসের স্পেশাল থালি আছে স্যার। আচ্ছা, পাঠাও একটা থালি দেখি। একটা ডাবল আমলেটও করে দিও, বুঝলে? ভালো করে অনেকদিন খাওয়া হয়নি। কাল আবার কপালে কি আছে কে জানে। স্যার, আপনার 205-এর খোঁজ পেলেন? খোঁজ চলছে, পেয়ে যাব। একটু বসুন স্যার, আপনার থালিটা আমি পাঠিয়ে দিচ্ছি। খাবার এলে গোগ্রাসে গিলতে শুরু করলাম। যদিও খাবারের হরিয়ালি স্বাদ, টক ঝাল নোনতা, চানাচুর খাচ্ছি নাকি ডিনার বোঝার উপায় নেই। কাল থেকে ভাবছি একদম সাদামাটা বাঙালি খাবারের কোনো রেস্টুরেন্ট খুঁজতে হবে। মুসুরের ডাল, আলু ভাতে, মোরলা মাছ ভাজা, একটা ঝোলের মাছ, পুঁটি মাছের টক, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুঁইঘণ্ট। উফ, ভাবতে ভাবতে এবার বাংলার খাবারের জন্য বুকটা যেন কেমন করে উঠল। তখনই একটা ফোন ঢুকলো। তাকিয়ে দেখলাম ঘোষাল বাবু, আমাদের গোয়েন্দা সংস্থার কর্ণধার ফোন করেছেন। এনাকে আগের দিন টুপি পরিয়েছিলাম, তাই আজ আমাকে কি করবেন এই দুশ্চিন্তা নিয়ে ফোনটা গ্রহণ করলাম। আরে উপেন, তুমি কি কাণ্ড করেছো গো ওখানে? পুলিশ তোমায় ধরেছে কেন? ও কিছু নয় স্যার, মিটে গেছে, একটু ভুল বোঝাবুঝি করে ফেলেছিল আর কি। তুমি বাইরে অ্যাডভেঞ্চার করে বেড়াবে আর এই বুড়োটাকে বললে না? তোমার বিপদ আপদ হলে কে ঠেকায়? আমি পেরুকে বলেছিলাম, ও পেটি কেস বলে নিল না স্যার। আমি তাই একাই নিলাম। হাতে এখন বিমার ক্লায়েন্ট কম, বুঝতেই পারছেন, টাকা পয়সা। তখন অবশ্য ব্যাপারটা এত জটিল হয়ে যাবে বুঝিনি। পেরু রাজি হলে এই ব্যাপারটা হতো না স্যার। আমি পেরুকে কনফারেন্স কলে ধরবো স্যার, মানে আপনি নিজেই যাচাই করে নিন। পেরুকে ফোন করবে কি? ও তো বেটা নিজেই এখানে। আজ কতদিন পর বুড়োকে মনে পড়েছে। হ্যাঁ, আমি একটা কেসে ওকে লাগিয়ে দিলাম। তা তুমি ফিরছো কবে? তোমার কথা উঠতেই তো ফোনটা করলাম। ও বাবা, পেরু ওখানে গিয়ে বসে আছে, আর আমি ভাবছি ও আমাকে এই হয়তো ফোন করে এই কেসটার গোলক ধাঁধা থেকে নাকি উদ্ধার করবে। আমি এদিকে ফেঁসে বসে আছি, ইসমাইল কোথায়, কোথায় পার্বতী, আর যে ঘুড়ির ধাওয়া করে দৌড়ে এত দূর এলাম সেটা এখন কোথায় ভোকারটা হয়ে কার বাগানে গিয়ে পড়ে আছে কে জানে। ঘোষালবাবু বললেন, উপেন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখনো ঠিক নেই স্যার, পরশু টিকিট কাটা ছিল, কেস না সলভ হলে ডেটটা এক্সটেনশন হয়ে যেতে পারে। আচ্ছা নাও,
পেরুর সাথে কথা বলো। বলেই ঘোষালবাবু ফোনটা পেরুর দিকে এগিয়ে দিল মনে হলো। পেরুর গলা পেলাম। শোনো দাদা, তোমার চিরকুটের কোডটা ক্র্যাক করে ফেলেছি। তোমাদের কাল একটা রেড করতে হবে। তোমায় ঠিকানার সময় একটু পরে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। চিন্তা করো না, তোমার কেসটা আমার মাথায় আছে। আমার দিক থেকে অ্যাসিস্ট্যান্সের অভাব হবে না। থ্যাঙ্কস পেরু, সত্যিই তুমি জিনিয়াস। আচ্ছা, কিডন্যাপিংয়ের উদ্দেশ্য কিছু পেলে? কাল যাও, গেলেই বুঝতে পারবে। ওসিকে একবার অগ্রিম ফোনে জানিয়ে রাখো, আজই পুরো ফোর্স লাগাবে। এত রাতে ফোন করা ঠিক হবে? অবশ্যই। আমার মেসেজটা মিনিট 10-এর মধ্যে পাঠাচ্ছি, ওটা দেখে ওনাকে যোগাযোগ করো, মোস্ট আর্জেন্ট। আর শোনো, এই কেসটা তো ঘোষালবাবু জোর করে গুছিয়ে দিলেন। তুমি অবশ্য সময় পেলে একটু পরশু শহরটা ঘুরে নিও। এরপর কবে যাবে আর তো ঠিক নেই। রাখলাম, সাবধানে থেকো। পেরু ফোনটা রেখে দেওয়ার পর মিনিট 5 পর মোবাইলে একটা প্রিক করে শব্দ হলো। নোটিফিকেশন চেক করতেই দেখলাম একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে। পেরু পাঠিয়েছে। ওই চিরকুটের পেছনের শব্দ বন্ধের কোডটা ভেঙে ফেলেছে ও। পেরুর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে তাকিয়ে দেখছিলাম। পেরু প্রথমেই কোডটা লিখেছে। ব্র্যাকেট কুপ্পম এক্স ব্র্যাকেট এক্স কলন AI/B কলন BG/H কলন AE/CZ ফুল স্টপ। কুপ্পম চেন্নাইয়ের একটি এলাকার নাম। এক্স ব্র্যাকেট এক্স দুটো ক্রস, তার মধ্যে 2 নম্বর এক্সকে গোল করা হয়েছে। এক্সকে ক্রসও বলা হয়, অর্থাৎ ওটাকে সেকেন্ড ক্রস বোঝানো হয়েছে। এবার কুপ্পমের সেকেন্ড ক্রস এটা কি? এটা আসলে কুপ্পম এলাকার সেকেন্ড ক্রস রোড বোঝাচ্ছে। এইবার সেমিকোলন, এগুলো খেয়াল করো, ওগুলো বিভিন্ন সাবজেক্ট বা বিষয় বোঝাচ্ছে, অর্থাৎ ঠিকানার পর্ব এখানেই শেষ। যদি সেমিকোলন দিয়ে এই কোডের ভাগগুলো দেখা যায় তাহলে দেখা যাচ্ছে 4টে বিষয় বলা হয়েছে, তাহলে ঠিকানা বলা হয়ে গেল। পরের সংখ্যাগুলো শুধু তাদের অবস্থান অনুযায়ী তুল্য সংখ্যা দিয়ে পরিবর্তন করলে দাঁড়ায় 19/2, 27/8, 15/3Z। এইবার এক একটা সংখ্যায় আসি। যে ঠিকানা লিখবে সে রাস্তার নাম, লেখার পর কি লিখবে? অবশ্যই বাড়ির নাম। তাই 19/2 হলো ওই বাড়ির নাম্বার, যেখানে এই অক্ষরমালা নির্দেশ করছে। ঠিকানার পর তারিখ ও সময় থাকা উচিত, যেটা একটা অ্যাপয়েন্টমেন্টের সংকেত দিচ্ছে। 27/8 তারিখ, অর্থাৎ কালকে। বাকি পড়ে থাকে 15/3Z। এইবার ধরো, যদি কেউ এক শব্দকে এ দিয়ে বোঝাচ্ছে তাহলে 0কে কি দিয়ে বোঝাবে? এই জায়গায় এসে খুব আটকে গেলাম। তারপর বুঝলাম 9 অর্থাৎ আই এর পর কোনো অ্যালফাবেট তার কাজে লাগছে না, তাই তার পরের কিছু নেবে 0-র জন্য। তাই 0-র জন্য আদ্যাক্ষর ধরে জেড নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়ালো 15/30। এটা অন্য কিছু নয়, সময় নির্দেশ করছে, অর্থাৎ কাল ওই বাড়িতে বিকেল 3:30-র সময় আসতে বলা হয়েছে। উপেন্দা, এবার তোমার কাজ হলো পুলিশের সাহায্য নিয়ে ওখান থেকে লোকজনকে পাকড়াও করা। ওরা ধরা পড়লেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মনের মধ্যে চিন্তা নিয়ে ওসি সাহেবকে ফোনে ধরার চেষ্টা করলাম। 2বার রিং হওয়ার পরেই উনি ফোনটা তুললেন। আমি পেরুর মেসেজটা পুরোটাই ওনাকে পড়ে শোনালাম। উনি পুরোটা শুনে এক মনে কি যেন ভাবলেন। তারপর জিজ্ঞেস করলেন, ঠিক আছে, কালকে স্কেচ আর্টিস্ট তাহলে আসা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আপনার লিড পার্টনার কি কোনোভাবে পুলিশের সাথে যুক্ত ছিল আগে? না না, খুবই অলস আর ওই খামখেয়ালি টাইপের লোক। কোনো বাঁধা ধরা কাজ ওর ধাতে নেই। আজ পর্যন্ত রিপোর্টারের কাজ করছিল, কাল থেকে আবার হয়তো অন্য একটা তদন্ত শুরু করবে। ফোর্সের ব্যবস্থা হয়ে যাবে, সাদা পোশাকেই রেড হবে। আপনি কি করবেন? হ্যাঁ, আমি যাব অবশ্যই। ঠিক আছে, তাহলে থানায় চলে আসুন 1টার মধ্যে। ঘন্টা 2 আগেই বাড়িটায় পজিশন নিতে হবে। যারা মিট করতে আসছে বড় গ্যাং হলে আগে রেকি করবে, এটা ক্রিমিনালদের প্যাটার্ন। তার আগেই আমাদের সেখানে পৌঁছাতে হবে। আপনি অবশ্য আমার সঙ্গেই থাকবেন। ওসি সাহেব ফোন রেখে দিলেন। রাত্রি তখন 11:30 বাজে। কালকের কথা ভেবে বেশ উত্তেজনা অনুভব করতে লাগলাম। ঘরে এসি চলছে, তবুও ঘর যেন ঠান্ডা হতে চাইছে না। একটা গুমোট ভাব লেগে আছে চারিদিকে। আমি পরের দিন বেলা 1টার মধ্যে প্রস্তুত হয়ে চেন্নাই সেন্ট্রাল থানায় পৌঁছে গেলাম। ওসি সাহেব দেখলাম পুরো দস্তুর প্রস্তুতি নিয়েই ফেলেছেন। ওনার ঘরে 6 লোক, তার মধ্যে মুরুগান উপস্থিত। সবাই বেশ খোশ গল্পতেই ব্যস্ত। আমার যেমন কাল রাতে ভালো ঘুম হয়নি উত্তেজনায়,
এখানে ওসবের বালাই নেই। আজ রাতে এখানে একটা ছোট্ট পার্টি হবে। একজন কনস্টেবলের নাকি মেয়ে হয়েছে, তাকে ঘিরে ঘরে হালকা ঠাট্টা রসিকতা চলছে, আর সে অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। মাঝে মধ্যে ওসি সাহেবের হালকা রসিকতায় সবার সাথে সেও হেসে উঠছে। সেই বুড়ো কনস্টেবল তখনই ঘরে ঢুকে সেলুট করে বলল, দুটো গাড়ি রেডি আছে স্যার, দুটোই নেবেন? মালিকানের জিপটাই নিয়ে যাই, একটা নিলেই হবে। অন্যটা তো মাঝে মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, ওটা এখানে স্ট্যান্ড বাই থাক, দরকার পড়লে ডেকে নেব। জিপে ওঠার সময় ওসি সাহেব আমাকে বললেন, এই আপনি কিন্তু আমার পেছন পেছন থাকবেন, ঠিক আছে? বেশি লেফট রাইট করতে যাবেন না। বিকাশের সাথে যারা ছিল তাদেরকে চিনিয়ে দেবেন, ওই জন্যই আপনাকে নিয়ে যাচ্ছি। আমরা 5 জন যাচ্ছি। ওসি সাহেব, মরুগান, 2 জন কনস্টেবল আর আমি। একজন কনস্টেবল গাড়ি চালাচ্ছে, কেউই উর্দিতে নেই, সাধারণ পোশাকে। গাড়িটা আধ ঘন্টা পর একটা জায়গায় এসে দাঁড়ালো। ওসি সাহেব বললেন, এটাই কুপ্পাম, সেকেন্ড ক্রস রোড। মোটামুটি মাঝারি রকম চওড়া একটা রাস্তা। অটো, ট্যাক্সি, ঠেলা বোঝাই মালপত্র নিয়ে ব্যস্ত রাস্তা। একজন ডাবওয়ালার সামনেই কিছু লোক জমে আছে। আমাদের জিপটা তার একটু সামনেই দাঁড়িয়ে পড়ল। এখান থেকে হেঁটে 500 মিটার স্যার। ওই 19/2 বাড়িটা একটা ছোট্ট লজ কাম রেস্টুরেন্ট। ওই সব বিজনেসে ঘর ভাড়া দেয় বলে বছরখানেক আগে একবার রেড হয়েছিল। সে কি, মিটিংটা রেস্টুরেন্টে হবে? ওখানে তো গাদা লোক, গুলিগালা চললে পাবলিকের মধ্যে চাপ হয়ে যাবে পুরো। অসুবিধে নেই স্যার, আমি চিনিয়ে দেব। ওই রুমাল গলার লোকটাকে দেখলেই চিনতে পারবো, অসুবিধা হবে না। একদম মাখন থেকে যেভাবে মাছি তোলে না, সেইভাবে ওকে পাকড়াও করে নেবেন স্যার, কোনো চাপ নেই। আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম। বেশ পুরনো হোটেল। এদিকটায় রাস্তাঘাট কেমন ঘিঞ্জি, নোংরা। তার ছাপ যেন সেই হোটেলটার উপরেও পড়েছে। 2টো জানলার কাঁচ ভাঙা, দরজার গায়ে 1 পোঁচ কাদা। ভেতরে ঢুকতেই একটা তীব্র গন্ধ নাকে এলো। এটা একটা বার। ওসি সাহেব একবার ইশারায় তাকাতেই কনস্টেবল 2 জন মাথা নেড়ে নিয়ে হেঁটে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রেস্টুরেন্টটা 2 তলা। উপরে একবার উকি দিয়ে দেখলাম। উপরে সব বোর্ডিংয়ের ব্যবস্থা, নিচে রেস্টুরেন্ট। বেশ বড় একটা হল ঘরের মধ্যে 6টা টেবিল, এক একটিতে 4 জন করে বসতে পারবে। পাশে একটা বড় সোফা সেট, সামনে সেন্টার টেবিল। সেখানে বসে সামনে বড় এলইডি টিভিটা ভালোই দেখা যাচ্ছে, যদিও টিভিটা খারাপ মনে হলো, চলছে না। পাশে খোলা লন, সেখানে গোটা 6 টেবিল পাতা। উপরে সারি সারি জাপানি ল্যাম্প ঝুলছে। ওসি সাহেব নেমে এসে আমার সামনে দাঁড়ালেন, নিচু স্বরে বললেন, ওপরে 4টে ঘর আছে, 2টো ঘরে লোক আছে, বাইরের পার্টি। একটা ঘরে বুকিং আছে, এখনো কেউ আসেনি। আমি রিসেপশনে গিয়ে বললাম, আচ্ছা কটা ঘর খালি আছে? আরে ফুল বুক আছে আজকের জন্য, বলল রিসেপশনে বসে থাকা রোগা লোকটি। তার মাথায় একটা সাদা তিলক কাটা, লম্বা চুল, পরনে সাদা জামা আর হলুদ ধুতি। আমার এক বন্ধু আসছে, বিশাল। দেখুন তো এসেছে কিনা। ওর তো আবার ফোন নাম্বারও নেই, যোগাযোগ করতে পারছি না। এই হোটেলেই ওঠার কথা। লোকটি খাতাটা খুলল। সেই খাতা দেখে যদিও কিছু বোধগম্য হলো না, কারণ সবই তামিল ভাষায় লেখা বলে মনে হলো। একটু নামগুলো পড়ুন না প্লিজ। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। এ সময় ওসি সাহেব আমার পাশে এসে দাঁড়ালেন। রিসেপশনের লোকটি তাকে দেখেই বলল, আরে স্যার যে, বলেই একটা সেলুট করল। যা জানতে চাইছে বল। সে খাতাটা দেখে নামগুলো পড়তে লাগলো। কোনো নামই চেনা মনে হলো না। 3টে ঘর বুকিং আছে, আর আপনি যে বললেন সব বুক, কেন? মানে আরেকটা ঘরে কি আছে? আরে কিছু না স্যার, ওটা মালিকের নামে বুক থাকে আর কি, ভিআইপি কেউ এলে দেওয়া হয়। আজকে ওই ঘরে কারো আসার কথা আছে? না স্যার, ওটা তো বন্ধই থাকে। আর যে ঘরটা বুকিং আছে কিন্তু লোক এসে পৌঁছয়নি, ওটা কে বুক করেছে? আপনাকে বললাম তো, পলিলা নায়নগার। তো বুকিংটা কিভাবে হয়েছে, ক্যাশ না অনলাইন? অনলাইন স্যার, এখানে সবই অনলাইনেই হয়, 2-4টে লোকাল বুকিং হয়ে। আচ্ছা কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়েছে দেখুন তো, একটু দেখে বলুন প্লিজ, জরুরি। আমাকে একটু সময় দিন স্যার, এখনই তো বলতে পারবো না, সময় লাগবে। আপনারা বসুন, আমি জেনে বলছি। বসছি। আর আমরা যে এখানে আছি সেটা যেন তোর থেকে বেরিয়ে না পড়ে, নইলে কিন্তু মুশকিলে পড়বি, মাথায় রাখিস। আমি আর ওসি সাহেব হল ঘরে 2 কোণার 2টো টেবিলে বসলাম। ওসি সাহেব একটা সিগারেট ধরালেন, একটা তুড়ি মারলেন। একজন ওয়েটার এসে দাঁড়ালো।
তাকে বললেন, চা কফি কিছু করিস? জলদি দে। আমি ফিক করে হেসে ফেললাম। পুলিশের সাথে ওঠা বসা করতে বেশ লাগছে, বেশ একটা হাই ফিলিং। বিকেল 3:30-র সময় আমার হাতের ঘড়িটার দিকে নজর চলে গেল। আমি যদিও তখন ঘন ঘন ঘড়ি দেখছিলাম। ওসি সাহেব দোতলায় উঠে গিয়ে ব্যালকনির কাছে দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছে, চোখে সানগ্লাস, বলিষ্ঠ চিবুকে সেই ভঙ্গিমায় তাকে বেশ একজন ডন জাতীয় কেউকেটা বলেই মনে হচ্ছে। তার হাবভাব দেখে মনে হলো ওখান থেকে বারান্দায় ঝুঁকে বাইরের উপরেও নজর রাখছে সে। একজন কনস্টেবল এর মধ্যেই ওসি সাহেবের নির্দেশ মতো হোটেলের সামনের বড় রাস্তায় গিয়ে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। একটা ছেলে রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকল। মুখের সিগারেটটা গেটের সামনে মেঝেতে ফেলে বুট দিয়ে ঘষে নিল। তারপর রিসেপশনের কাছে চলে গেল। একটা খাতায় কিছু লিখে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কুইক! ওসি সাহেবকে কথাটা বলেই আমি কাউন্টারের কাছে গিয়ে বললাম, কে এটা? পলিনা নায়নাগার। কদিনের জন্য রুম বুক করেছে? আজই। কিন্তু ও তো সেই লোকগুলোর মধ্যে নয়। না স্যার। আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? ও তো একাই এসছে। ওই একজন ঢুকলো, সরে আসুন স্যার। আমার দৃষ্টি মেইন গেটের দিকে চলে গেছে। একটা জবরদস্ত চেহারার প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা ছেলে, মাথায় চুল কামানো, মাথার ওপরে বড় হেডফোন, পিঠে ব্যাগ নিয়ে সে ঘরে ঢুকলো। আমরা কাউন্টারের কাছ থেকে সরে পড়লাম। ছেলেটি কাউন্টারের কাছে এসে কিছু একটা জিজ্ঞেস করলো, তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তার পরপরই একদল ছেলে মস্তান টাইপের একটা টেবিল ঘিরে বসে পড়ল। মোট 4 জন ওরা। ওয়েটারকে ডেকে নিয়ে ড্রিঙ্কসের অর্ডার দিল। এই এরা নাকি? চিনতে পারছেন? না না, ওরা নয়, কিন্তু আমার মন বলছে এদের মধ্যেই কেউ হবে। ঘরে ঢুকে গেছে 2 জন নতুন লোক, এখানে 4 জন, অর্থাৎ মোট 6 জন, কিন্তু কাউকেই আমি চিনতে পারছি না। পেরুর হিসেব আদৌ মিলবে তো? আমার মনের মধ্যে একটা শঙ্কা দেখা দিল। স্যার, স্যার একবার আসবেন? আমি দ্রুত পা চালিয়ে ওর কাছে পৌঁছে গেলাম। ওর সামনে এসে দাঁড়াতেই দেখি পেরুর ফোন ঢুকেছে। ফোনটা তুলতেই পেরুর চিৎকার করা গলা কানে এলো। ওখানে একটা ডিল হচ্ছে। বিশালের সঙ্গে ইসমাইলের সেদিন দেখা হয়নি, অন্য কেউ ছিল। আজ ইসমাইল ওখানে আসবে, পাকড়াও করা চাই কিন্তু। পেরু ফোনটা রেখে দিতেই আমি রিসেপশনের ছেলেটির দিকে তাকালাম। স্যার, আপনার রুম বুকিং এর ডিটেলসটা পাঠিয়েছে। ওই রুমটা বুকিং এর টাকাটা ট্রান্সফার হয়েছে শিবান রেড্ডি নামের একজনের অ্যাকাউন্ট থেকে। তখনই আমার নজর রুমের দরজার সামনের সিগারেটের পোড়া টুকরোটার দিকে গেল। আমি ওটাকে হাতে তুলে নিয়ে দেখলাম। ব্র্যান্ডটা চিনতে পারলাম, ইনসিগনিয়া। এই ব্র্যান্ডের সিগারেটই আমি বিশালের অপহরণের জায়গায় দেখেছিলাম। ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম, স্যার, ডিল চলছে ভেতরে, কেউ বিশালের নামটা ভারিয়ে ডিলটা করছে। ওসি সাহেব এবার এক কনস্টেবলকে ফোন করে বললেন, আর এক গাড়ি পুলিশ পাঠাতে বলো, আর তুমি গিয়ে রুমের বাইরে দাঁড়াও, কোথাও যেন পালিয়ে না যায়। তারপর আরেকজন কনস্টেবলকে ইশারায় ডেকে নিয়ে বললেন, এই 4 জনের ওপর নজর রাখো, যেন উপরে উঠতে না পারে অথবা পালাতে না পারে। আমি ওপর থেকে আসছি। আমরা সন্তর্পণে দোতলায় একটা রুমের বাইরে এসে দাঁড়ালাম। আগে ওসি সাহেব, পেছনে আমি। পিঠে নান চাকুটা গোঁজা আছে, একবার হাত দিয়ে দেখে নিলাম ঠিক জায়গা মতো আছে কিনা। ওসি সাহেব আমাদের উঠে আসতে দেখে ওই ঘরের সামনে রিভলভার বের করে চার্জ করার ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকলেন। তারপর এক পা করে ওই ঘরের দিকে রিভলভার তা করে এগোতে লাগলেন। তারপর ঘুরে গিয়ে ওসি সাহেব বাঁ হাতে দরজায় টোকা দিলেন 2 বার। কোনো শব্দ নেই। আবার 2 বার টোকা দিতেই ঘরের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো। কে? কি চাই? রুম সার্ভিস। লাগবে না। আবার বার 2 দরজায় টোকা দিলেন ওসি সাহেব। আর ঠিক তখনই শব্দ করে দরজাটা খুলে গেল। সাথে সাথে ওসি সাহেব লাফ দিয়ে ঘরের মধ্যে রিভলভার তাক করে ঢুকে গিয়ে বললেন, হ্যান্ডস আপ। লম্বা টাকমাথা ছেলেটা কথাটা শুনেই অন্যজনকে ওসি সাহেবের দিকে ধাক্কা দিল। ওসি সাহেব সরে গেলেন। সে টাল সামলাতে না পেরে সামনের সোফার চেয়ারটার উপর হুমড়ি খেয়ে পড়ল। ওসি তখনই প্রায় বাঘের মতো লাফ মেরে ওই টেকো ছেলেটার মাথায় রিভলভারের বাট দিয়ে এক মোক্ষম আঘাত করলেন। সে মাটিতে আছড়ে পড়ল। উঠে দাঁড়াতে যেতেই তার মুখের মধ্যে রিভলভারের নলটা অর্ধেক ঢুকিয়ে দিয়ে বললেন, আর নড়িস না, আর নড়িস না, এখানে খতম হয়ে যাবি।
ছেলেটার পেটের থেকে একটা ছোট পিস্তল টেনে বার করলো ওসি। আমি প্রায় সাথে সাথে ওর ব্যাগটা হাতে তুলে নিলাম। খুলেই দেখি ভেতরে প্রায় গোটা 10 জুতোর প্যাকেট। হাত ওপরে, দুজনেই হাত ওপরে। ওপেন বাবু, আপনি কাজ করে যান। আমি একটা জুতোর প্যাকেট টেনে বার করলাম। সেই প্যাকিংয়ের মধ্যে ছোট ছোট মিল্ক পাউডারের মতো প্যাকেট। একটা প্যাকেট থেকে একটু গুঁড়ো লিক করছিল। সেটা নাকের কাছে ধরতেই নাক মুখ জ্বলতে লাগলো আমার। ড্রাগস মনে হচ্ছে স্যার। নিচে কে তোদেরই লোক? দুজনে কেউ কোনো উত্তর দিল না। তুমি ধরা পড়ে গেছো ইসমাইল। তখনই ওই টেকো লোকটা চোখে মুখে ভয়ঙ্কর জিঘাংসা নিয়ে আমার দিকে তাকালো। ওই লোকটাই তো মালগুলো নিয়ে এসেছিল। আমার খেয়াল হলো, স্যার কি করবেন? নিচে তো 4 জন আছে। এই অবস্থায় নিয়ে গেলে অ্যাটাক করে বসলে সামলানো মুশকিল হবে স্যার। একটু দাঁড়ান, আমি আসছি। বলেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। দুজন মক্কেলকে ততক্ষণ সোফার উপর বসিয়ে রাখা হয়েছে। জিপের ভেতরে কয়েকটা হ্যান্ডকাফ রাখা ছিল। আমি খেয়াল করেছিলাম। আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ পাশের দোকান থেকে চেয়ে নিয়ে 2টো হ্যান্ডকাফ নিয়ে এলাম। আসার সময় খেয়াল করলাম নিচের 4 জন মুস্কোর মতো লোকের সাথে আরও একজন এসে জুটেছে। আরে এ তো সেই ফুল ফুল রুমাল গলার লোকটা। রুমালটা আজও গলায় জড়িয়ে এসেছে। পানের পিক ফেলল রেস্টুরেন্টের ভেতরে রাখা একটা টবের গাছের গোড়ায়। আমি দোতলায় উঠে ওসি সাহেবের রুমে ঢুকে বললাম, স্যার এই যে হ্যান্ডকাফ নিয়ে এসছি। গয়নাটা পরিয়ে নতুন বউদের বসিয়ে রাখুন। আর স্যার নিচের 4 জন কিন্তু এদেরই লোক। আরও একজন জুটেছে যে বিশাল কিডন্যাপের সঙ্গে যুক্ত ছিল। গাড়ি এসে গেছে, যে কোনো মুহূর্তে এসে নিজের কটাকে আগে ম্যানেজ করবে, আমরা তারপর বেরোবো। টেকো লোকটা আর তার সাথের লোকটা এবার নিজেদের মধ্যে গাঁই গুঁই করছে। দেখতে দেখতেই ঝগড়া লেগে গেল। ওই চুপ চুপ, একদম চুপ, নাহলে এই বিনের নোংরা কাগজ মুখে গুঁজে দেবো। মিনিট 5 মধ্যে একটা গাড়ি এসে ঢুকলো। নিচে একটা হালকা শোরগোল মতো শোনা গেল। আমি দৌড়ে নিচে নেমে দেখতে গেলাম কি হয়েছে। আমার সাথে ওসি সাহেব। নিচে নেমেই দেখি 5-6 জন পুলিশ একদিকে দাঁড়িয়ে আছে। একজন রিভলভার তাক করে আছে ওই 5 জন ছেলের দিকে। ওই 5টি ছেলে 2টো সারি করে দাঁড়িয়ে আছে। সামনে 3 জন, তার পেছনে 2 জন। দুজনের হাতে 2টো পিস্তল। ওসি সাহেব একজনের দিকে তাক করে ফায়ার করলেন। অন্যজন সাথে সাথে ওসি সাহেবের দিকে ফায়ার করল। প্রথম জনের হাতে গিয়ে লাগলো গুলি। দ্বিতীয় জনের গুলির হাত থেকে ওসি সাহেব অল্পের জন্য রক্ষা পেলেন। গুলিটা তার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে পেছনের কাঁচের একটা ফ্লাওয়ার ভাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমি পর মুহূর্তেই অচেনা কোনো এক উদ্দাম ইচ্ছা শক্তিতে আমার নান চাকুটা পিঠের দিক থেকে বের করে ফেললাম। ভারী অস্ত্রটা ছুড়ে দিলাম দ্বিতীয় পিস্তলধারীর দিকে। ওটা গিয়ে লাগলো তার মুখে। মোক্ষম আঘাতে সে 1 নিমেষে ধরাশায়ী হয়ে গেল। হাতের পিস্তলটা হাত থেকে ছিটকে পড়ল। পেছনে দাঁড়িয়ে থাকা পুলিশের দল এবার দৌড়ে এসে ওদের সবকটার উপর ঝাঁপিয়ে পড়ল। দুমাদ্দুম হাত চালাতে শুরু করে দিল। মিনিট 5 মধ্যে সব কজনকে 2টো জিপে তোলা হলো। ওয়েল ডান মিস্টার উপেন, মোক্ষম সময়ে আপনি ওয়েপনটা ছুঁড়ে দিয়েছিলেন। কয়েকটা মালকে চেনাচোনা মনে হচ্ছে। থানায় নিয়ে গেলেই তোতাবাকিরা কথা বলতে শুরু করবে। আপনার পার্টনারকে জানিয়ে দিন, অল কট রেড হ্যান্ডেড। আমি পেরুকে ফোন করে বললাম, হ্যালো পেরু, সব কটাকে ধরা গেছে বুঝলে। এর মধ্যে ইসমাইলও আছে। সে একটা সাদা পাউডার পাচার করতে এসেছিল। মনে হচ্ছে ড্রাগস। বিশালকেও এবার মনে হচ্ছে পেয়ে যাব। তোমাকে বললাম তো, বিশাল ডিলটা করতে এসেছিল, ড্রাগসের ডিল। কাপড়ের ব্যবসা স্রেফ ভাওতা, বা 2টো কাজই করবে ঠিক করেছিল। মাঝখান থেকে যে মধ্যস্থতা করছিল সেই বিশালকে ডবল ক্রস করে। ওকে কিডন্যাপ করে নিজের ড্রাগসগুলো হাতাতে চায়। কিন্তু বিশালের কাছে তো টাকা ছিল না। তাহলে এমন কিছু ছিল যেটা প্রতীকী, যেটা দিয়ে টাকাটা অন্যভাবে হাত বদল করা যায়। সম্ভবত হাওয়ালা। সেই বস্তুরই কি সেটা খুঁজে বের করো। আর কালই ফিরছো তো? হ্যাঁ, কাল ফেরার চেষ্টা করব। চেন্নাই ঘোরা এবার আর হবে বলে মনে হয় না। দেখি ওসি সাহেব ছাড়লে হয়। পরদিন সকালে হোটেলে ব্যাগ গোছাচ্ছিলাম। এমন সময় মোবাইলে ওসি সাহেবের ফোনটা এলো। ওনার নাম্বারটা কালই সেভ করে নিয়েছিলাম। হ্যাঁ ওপেন বাবু, বিশালকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা হয়েছে। ওকে একটা ঝুপড়ির ঘরে তালাবন্ধ করে রেখেছিল। মুখে হাতে কাপড়াটা অবস্থায় পড়েছিল। পলিনানকে একটু চাপ দিতেই ভরভর করে সব উগড়ে দিল। আপনি বিশালকে একবার দেখতে আসবেন নাকি? ওকেই থানায় এসছে? ওকে একটা আরবান হেলথ সেন্টারে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে। বলেছে তো ছেড়ে দেবে, একটু ফার্স্ট এইড হবে। হাঁটু হাত এসব ছড়ে গেছে তো তাই। আচ্ছা স্যার, ঠিক আছে, যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। হ্যাঁ চলে আসুন, বিশালের সাথে দেখা করে যাবেন।
থানায় পৌঁছে শুনলাম যে সাদা পাউডারগুলো উদ্ধার করা হয়েছে সেটা আসলে হেরোইন। নার্কোটিক্স ডিপার্টমেন্টের লোক এসেছিল, তারা ওই মাল বাজেয়াপ্ত করে নিয়েছে। ওর মূল্য শুনে চোখ কপালে উঠল, আনুমানিক 45 লাখ। কি কাণ্ড ভাবুন তো! এই বিশাল ছোকরা নাকি হেরোইন স্মাগল করতে এসেছিল চেন্নাইতে। ওর এই কাপড়ের ডিলটা ছিল লোক দেখানো। এই কেসটা যে এইদিকে টার্ন নেবে আমার তো কোনো আইডিয়াই ছিল না। শুধু মনে মনে একটাই কষ্ট রয়ে গেল, আপনার সাথে খামোকা বড্ড হুজ্জুতি করে ফেললাম। অথচ আসল সময় আপনি ভাইটাল খবরগুলো না দিলে ইসমাইল আর এই লাখ লাখ টাকার ড্রাগের র্যাকেটটা ধরাই পড়তো না। আপনাকে আজ দুপুরের খাবারটা আমার সাথেই খেয়ে যেতে হবে। প্লিজ না করবেন না। কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন স্যার? ওসব ভুলে যান, বাদ দিন। আরে না না, ওসব শুনছি না। এই সামনে একটা ভালো হোটেল আছে, ওখানে দুপুরে খাবেন আমার সাথে। আর আমার একটু ভালো লাগবে এটাতে, এই আর কি। আর এই কেসটা এসপি সাহেবের কান পর্যন্ত পৌঁছে গেছে। উনি আপনাকে খাতির না করে ছাড়তে বারণ করেছেন। হ্যাঁ, স্ট্রিক্ট অর্ডার। না স্যার, মানে একটু ইচ্ছে ছিল চেন্নাইটা ঘুরে দেখব, আর তারপর দুপুরে বাইরে খেয়ে বিকেলে ট্রেন ধরব। সে কি, আপনি আজ চলে যাবেন নাকি? আজ সন্ধেবেলা ভাবছিলাম একটা নতুন পাব খুলেছে এখানে, ওখানে একটু খানাপিনা করব। ওসব রসে আমি বঞ্চিত স্যার। কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? আচ্ছা, রসিক মানুষ আপনি। ঠিক আছে, আমি একটা ভালো ট্যাক্সি ঠিক করে দিচ্ছি। সে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চেন্নাই দেখিয়ে দেবে, আর দুপুরের খাবারটা আমার সাথে খেয়েই বেরোবেন। ঠিক আছে? আচ্ছা, বিশালের কি হবে? ও তো নার্কোটিক্সের কেস খাবে, কবে ছাড়া পাবে ঠিক নেই। আর পলিনান আর ইসমাইল, এদের অন্যান্য কেস আছে। ইসমাইলের নামে একটা এক্সটর্শন কেস আছে। মোটামুটি অনেক দিনের জন্যই গেল, বুঝলেন তো। বিশালকে তখনই থানায় নিয়ে এলো। তার হাতে হ্যান্ডকাফ, মাথার চুল এলোমেলো, উজ্জ্বল সুপুরুষ চেহারা। পুলিশ স্টেশনে ম্রিয়মাণ লাগছে। কেন এইসব কাজ করতে যাও বাবা? হ্যাঁ, এত ধনী পরিবারের ছেলে তুমি। ইস! বিশাল কিছু উত্তর দিল না, ওকে লকআপের মধ্যে চালান করে দিল। সে মেঝের উপর গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। এদের প্রথম হাতে খড়ি হয় ড্রাগস নেওয়া থেকে, নিজেদের বন্ধুদের হাত ধরে। তারপর এক সময় হাতে পয়সা না থাকার কারণে এই সমস্ত কারবারে ঢুকে পড়ে। তারপর কাঁচা টাকার লোভে এই সমস্ত কাজে জড়িয়ে পড়ে আজ এই পরিণতি। আমি আমার জীবনে অনেক ড্রাগ পেডলারদের দেখে চমকে গেছি। তারা রীতিমতো হাই সোসাইটির লোকজন, তবুও চক্রের সাথে জড়িত। আর এর বাবা তো বড় ব্যবসায়ী, দেখবেন ঠিক ছাড়িয়ে নেবে। তবে আমার চেন্নাই আসা কিন্তু সার্থক স্যার। দেখুন, প্রথমত যে উদ্দেশ্যে এসেছিলাম, ছেলেটার ব্যাপারে একটা রিপোর্ট বানিয়ে মক্কেলকে দেব, আর এদিকে একটা বড় দেশের কাজও হলো। এটা উপরি পাওনা কি? জিওল মাছগুলোকে দেখবেন নাকি একবার? চলুন, যাওয়ার আগে একবার টাটা করে যাই। থানার লকআপের কাছে গিয়ে সবাইকে একবার দেখে এলাম। ইসমাইল আমার দিকে কটমট করে তাকাতেই আমি হ্যালো বলার ভঙ্গিতে হাত নাড়লাম। পলিনান আয়গনার শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। আমাদের বাংলায় একটা কথা আছে, বুঝলে, দেখলে হবে, খরচা আছে। আপাতত তুমি খরচের খাতায়। স্যার বলছি, আমার পার্টনার বলছিল যে বিশালের কিডন্যাপটা ওই মাঝেরটার কাজ, মানে পলিনানের কাজ। প্ল্যানটা কি ছিল জানতে পারলেন? হ্যাঁ, ওই সব স্বীকার করেছে। বিশাল হাওয়ালার মাধ্যমে টাকাটা ইসমাইলকে দেবে বলে ঠিক করেছিল। ওর কাছে ছিল একটা 100 টাকা ছেঁড়া নোট, যার অন্য অংশ ছিল মুম্বাইয়ের এক হাওয়ালা বিজনেসম্যানের কাছে। এই নোটটা ইসমাইল নিত আর ওকে এই ড্রাগসগুলো দিয়ে দিত। ইসমাইল লোক মারফত ছেঁড়া নোটটা পাঠিয়ে দিয়ে টাকাটা পেয়ে যেত। এদিকে ওই পালিনান রেড্ডি, মানে ওই রুমাল গলা ছেলেটিকে পাঠায় বিশালের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে মধ্যস্থতা করবে। রেড্ডি বিশালের সাথে দেখা করে একটা চিরকুটে কোথায় কবে দেখা করতে হবে সব লিখে দেয়। আর অন্যদিকে ফোন দিয়ে আঁটতে থাকে কিভাবে ওকে সরিয়ে ওই নোটটা হাতিয়ে নিজে বিশাল সেজে ওই ড্রাগসগুলোকে হস্তগত করবে। ওর ধারণা ছিল নোটটা বিশাল নিজের কাছেই রেখে গিয়েছে। তাই সঠিক তথ্য বের করার জন্য ও পার্বতী নামের ওই মেয়েটিকে কন্ট্রাক্ট দেয়। পার্বতী ওকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বলে চেন্নাইয়ের মেয়ে। ওর সাথে ফোন করে আলাপ করে। বিশাল ওর হাবভাব দেখে কলগাল মনে করে, ওর সাথে দেখা করার রিকোয়েস্টে সাড়া দেয়। তারপর বিশাল যে হোটেলে উঠেছিল সেই হোটেলে গিয়েই ওর সঙ্গে দেখা করে। হ্যাঁ, এটা তো আমি দেখেছি, কিন্তু তারপর আর ওর সাথে বিশালের দেখা হয়নি। ওকে কোনো একটা উদ্দেশ্যে পাঠিয়েছিল পলিনান, সেটা বুঝতে পারছিলাম। ওর একটাই উদ্দেশ্য ছিল, ওই ছেঁড়া নোটটা কোথায় সেটা জানা। আর সেটা ডাবওয়ালাকে বাইরে পয়সা দিতে গিয়ে বিশালের মানি ব্যাগে ওর নজরে আসে। ও ফোন করে ব্যাপারটা পলিনানকে জানায়। সে বলে ঠিক আছে,
সে যেন এবার কেটে পড়ে। তারপর পলিনান একদিন রাত্রিবেলা বিশালকে রেড্ডিকে দিয়ে ফোন করায়, আর বলে ইসমাইল আগেই দেখা করবে, বলে একটা ঠিকানা দেয়, সেখানে বিশাল এলে বিশালকে কিডন্যাপ করা হয়, সেই ছেঁড়া নোটটা সহ। একদম, এই তো আপনি পুরোটাই ধরে ফেলেছেন। তবে আপনার লিডগুলো না পেলে ইসমাইল পর্যন্ত পৌঁছানো ও অসম্ভব ছিল। সবই পেরুর কৃতিত্ব, আমি তো নিমিত্ত মাত্র স্যার। আপনি বুদ্ধিমানই নন, শুধু বিনয়ীও বটে। ওসি সাহেবের সাথে জমজমাট লাঞ্চ সেরে চেন্নাই শহর ঘুরে দেখতে বেরোলাম। ড্রাইভারের নাম সুকুমার। বাঙালি নাকি? হ্যাঁ স্যার। বাড়ি কোথায়? মুড়াগাছা। আরে বাস, আমিও তো নদিয়ার লোক গো। চেন্নাইয়ের কি চেনো? হ্যাঁ, ক বছর আছো? 9 বছর হয়ে গেল স্যার এখানে আছি। এই শহরটা পুরো হাতের তালুর মতো চেনা। বেশ, বলো কি কি জানো চেন্নাই সম্পর্কে? ওই তো এশিয়ার ডেট্রয়েট বলা হয় স্যার। দেশের ব্যাংকিং ক্যাপিটাল, হেলথ ক্যাপিটালও বলা হয়। এশিয়ার প্রথম কর্পোরেশন, লন্ডনের পরে বিশ্বের দ্বিতীয় পুরনো, এশিয়ার বৃহত্তম বাস স্ট্যান্ড, এশিয়ার বৃহত্তম হাইকোর্ট কমপ্লেক্স, বেঙ্গালুরুর পর দেশের বৃহত্তম আইটি হাব, এশিয়ার বৃহত্তম মারিয়ানা বিচ, এশিয়ার প্রথম লম্বা বিল্ডিং চেন্নাইয়ের এলআইসি। আর কত চাই বলুন স্যার? সুকুমার অবিরাম বলেই যাচ্ছে। সে চেন্নাইয়ের সম্ভার দেখে চমৎকৃত। এই রাস্তাটা মনে হচ্ছে বিচের দিকে যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে বিরাট দিক নির্দেশের বোর্ড লাগানো। সমুদ্রের হাওয়া ট্যাক্সির মধ্যে ঢুকতে শুরু করেছে। একটু দূরে গাড়িটা একটা বাঁক নিতেই সমুদ্র দেখতে পেলাম। ঢেউ ভেঙে ভেঙে আছড়ে পড়ছে। ঢেউয়ের রূপলি রেখা উঠে আসছে দিগন্তের কোণায়। সেদিকেই ঢালু হয়ে নেমে গেছে বিস্তীর্ণ বালুপথ। 3 ঘন্টা সময় তো বড্ড অল্প স্যার। দিন 2 হলে আশেপাশে ভালো করে একটু ঘুরে দেখতে পারতেন আর কি। মোবাইলে একটা মেসেজ ঢুকলো, খুলেই দেখলাম পেরুর মেসেজ। তাড়াতাড়ি ঢুকে পড়ো দাদা, জটিল কেস মনে হচ্ছে এটা। আজ ট্রেনে উঠছো তো? কি করছো জানাও। হ্যাঁ, ফিরছি পেরু, দেখা হবে। আমি পেরুকে উত্তর দিলাম। পেরু ঠিকই বলে, দেয়ার ইজ নো লেজার টাইম ফর জেনারেলস। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই 3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিডাক গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিডাক গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডা।